আসসালামু আলাইকুম। 11+ একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমাদের এখন রুটিন অনুযায়ী হচ্ছে আজকে ইন্টার ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার মানে হিসাব বিজ্ঞান প্রথম পত্র আমাদের হচ্ছে জাবেদা মানে দ্বিতীয় অধ্যায় থেকে জাবেদা আমরা করতেছি। তো আমাদের একটা ক্লাস চলে গেছে, সেটা আমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এবং আজকে হচ্ছে জাবেদার দ্বিতীয় ক্লাস। হ্যাঁ, আমরা যে বইটা ফলো করব সেটা হচ্ছে দীপক কুমার নাগ। আমি আবারও বলতেছি, এসএসসি 23 যারা আছো এবার ইন্টার ফার্স্ট ইয়ারে হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় জাবেদা ক্লাস 2 আমরা যে বইটা পড়বো অথবা ফলো করব এই 2টা বছর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, সেটা হচ্ছে দীপক কুমার নাগ স্যারের বই। এই বইটা তোমরা কিনে নিবা, তোমাদের সামনে বইটা থাকবে, আমি ওই বইটা ধরে ধরে তোমাদেরকে করে দিব। এখন যারা যারা আসতেছো সবাই লেখা এবং আমার কথা ক্লিয়ার কিনা একটু বলো। যারা যারা আসতেছো আমার লেখা এবং কথা ক্লিয়ার কিনা একটু বলো সবাই। আমার লেখা এবং কথা ক্লিয়ার কিনা একটু বলে দাও সবাই, একটু দেখো আমার লেখা এবং কথা ক্লিয়ার কিনা সবাই একটু দেখো। আচ্ছা, যারা যারা আসতেছো দেখো তো আমার লেখা এবং কথা ক্লিয়ার কিনা সবাই একটু বলো। আচ্ছা, তো দেখি কারা কারা আসতেছো। আচ্ছা, সবাই একটু কমেন্টে জানাও, সবাই একটু কমেন্ট করো। আমি কিন্তু তোমাদের প্রশ্নটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েছি, তো আমার সামনে আছে। তো আমরা দীপক কুমার স্যারের নাগ বই স্যারের আমাদের পেজ হচ্ছে, আমরা যে ম্যাথটা করবো সেটা হচ্ছে পেজ হচ্ছে 200। হ্যাঁ, আর উদাহরণ হচ্ছে আমরা কত নম্বর করবো, 8 নম্বর অঙ্ক, উদাহরণ 8 নম্বর। দেখো আজকে যে জার্নাল বা জাবেদাগুলো আছে সবগুলা কিন্তু মোটামুটি কঠিন এবং ইন্টারমিডিয়েটের জাবেদা। এই জাবেদাগুলো কিন্তু তোমরা বেসিক্যালি বা 9-10-এ দেখো না এরকমই, কারণ এখানে ব্যাট সংক্রান্ত জাবেদা আছে। তো আমাদের জাবেদা ক্লাস চলতেছে, সবাই একটু মনোযোগ দাও। আমাদের হচ্ছে আজকে জাবেদা নিয়ে 2টা ক্লাস। তো আমি জাবেদা বেশি ক্লাস দিব না, আমরা ধারাবাহিকভাবে সবগুলা চ্যাপ্টার থেকে আল্লাহর রহমতে যতগুলা ক্লাস হলে তোমরা একদম A+ বা 85-90 নাম্বার মার্ক অ্যাকাউন্টিংয়ে পেতে পারো, আমরা এতগুলো একটা ক্লাসে কী করবো, ক্লাসগুলো আমরা এক একটা চ্যাপ্টারে এতগুলো ক্লাস আমি দিব। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে প্রথমে তোমাদের যারা এখন লাইভটা দেখতেছো সবাই একটু শেয়ার করে দাও। আমরা লাইভটা শুরু হওয়ার 5 মিনিটের মধ্যেই আমরা আমাদের মূল পড়ায় চলে যাব। তা আমি আবারও বলতেছি, এসএসসি 23 যারা ব্যবসায়িক শিক্ষা গ্রুপে আছো, আমাদের হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার এবার যারা পড়তেছো হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় হচ্ছে দ্বিতীয়, জাবেদা ক্লাস হচ্ছে 2 নম্বর মানে দ্বিতীয় অধ্যায় আমরা জাবেদা করতেছি। আজকে হচ্ছে 2 নম্বর ক্লাস। আমরা যে বইটা ফলো করবো সেটা হচ্ছে দীপক কুমার স্যারের বই। দীপক কুমার স্যারের বইটা কেন ফলো করবো, কারণ হচ্ছে তোমরা যে বোর্ড পরীক্ষা দাও এই বোর্ড পরীক্ষা ডিপার্টমেন্টের হেড হচ্ছে দীপক কুমার স্যার, বুঝছো? মানে সারা বাংলাদেশের বোর্ড পরীক্ষক হিসাবে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে উনি হচ্ছে হেড, দীপক কুমার নাগ, বুঝছো? তো এবং ওনার বইটা উনি হেড বলে সেটা বড় কথা না, এবং ওনার বইটা বাংলাদেশে অনেক পরিচিত, ওনার বইটা খুবই ভালো। তো এই বইয়ের কত পৃষ্ঠা, 200 পৃষ্ঠা, আর হচ্ছে উদাহরণ হচ্ছে 8 নম্বর। তোমরা নতুন বইটা সবাই সংগ্রহ করে নিবা, ঠিক আছে? নতুন বইটা সবাই সংগ্রহ করে নিবা। এটা হচ্ছে দীপক কুমার স্যারের হিসাব বিজ্ঞান প্রথম পত্র বই, এটা হচ্ছে প্রথম খণ্ড। আর এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড। আমরা একবারে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এবং মানে ফার্স্ট পেপার প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এবং সেকেন্ড পেপার প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড একদম তোমরা বই কিনে নিবা। একদম আমি রেগুলার ক্লাস করে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার আমি ভালো করে দিব, ঠিক আছে? তোমাদের প্রাইভেট পড়ার কোনো দরকার পড়বে না। আগে দেখো আমার ক্লাস কি তোমাদের ভালো লাগে কি না, যদি ক্লাস ভালো লাগে তাহলে তোমাদের প্রাইভেট পড়ার দরকার পড়বে না। তো দেখি আমি লাইভ এখন কে আসছো। আচ্ছা, তো যারা যারা লাইভে আছো একটু সবাই একটু লেখাটা ক্লিয়ার কিনা একটু বলে দাও। যারা যারা লাইভে আসছো দেখো লেখা ক্লিয়ার কিনা। আর যেহেতু ফার্স্ট ইয়ার লাইভের সংখ্যা অবশ্যই অনেক কম থাকবে, তো আমরা কিন্তু আমাদের ক্লাস কিন্তু আমরা করে নিব। আচ্ছা, অ্যাঞ্জেলা খান ওয়ালাইকুম আসসালাম। আমাদের হচ্ছে প্রদীপ দিয়া, থ্যাংক ইউ ফর শেয়ার, তুমি শেয়ার করার জন্য তোমাকে ধন্যবাদ। আচ্ছা, মুজাহিদুল ইসলাম, আমার একটু নেট ডিস্টার্ব, সমস্যা নেই, নেট ডিস্টার্ব হলে তোমরা আলোর পথে চলা। অ্যাঞ্জেলা খান থ্যাংক ইউ। হৃদয় খান, আচ্ছা, মেহেদি হাসান রনি, হ্যাঁ তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করো। আমাদের কিন্তু 5 মিনিট হয়ে যাবে, 5 মিনিট হতে আর 20-30 সেকেন্ড বাকি আছে। আমরা কিন্তু আমাদের নির্ধারিত যে আমরা যে মিশনটা আমাদের আজকে যে অঙ্কটা সেটা আমরা করে নিব ইনশাল্লাহ। ওকে, মাইনুল আতিক সাদমান ওয়ালাইকুম আসসালাম। অ্যাঞ্জেলা খান ক্লিয়ার। আচ্ছা, তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমাদের পরিচিত যারা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে
তাদেরকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? তাদেরকে একটু মেনশন করে দাও। তোমরা সবাই ইন্টার ফার্স্ট ইয়ারে যারা আছে তাদের একটু মেনশন করে দাও, বন্ধুবান্ধব যারা আছে তাদের একটু মেনশন করে দাও। ইয়াসির আচ্ছা, আমরা যে ম্যাথটার সমাধান করব সেই ম্যাথটা কিন্তু আমি তোমাদেরকে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েছি এবং আমাদের বড় গ্রুপেও দেওয়া হয়, তবে এখন যেহেতু বড় গ্রুপে এরকম কেউ নাই সেই জন্য আমি দিইনি। তো আমাদের প্রত্যেকটা ম্যাথের পিকচারে কিন্তু আমরা আগে দিয়ে দিব এবং আমরা আর তোমরা তো বই কিনবাই, বই কিনে তো বই তোমাদের সামনেই থাকবে, তো সেই অনুযায়ী আমি বই ধরে ধরে করাবো, মনে করো একটা প্রাইভেট টিচারের মতো, বুঝতে পারছো? তো সাদমান, হ্যাঁ সবাই একটু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দাও। আমি অনেক খুশি হব যদি তোমরা শেয়ার করো এবং বেশি বেশি করে তোমার ফ্রেন্ডদের মেনশন করে দাও। তাদের প্রত্যেক যারা তুমি যাদের যাদের চিনো, যারা তোমার ফার্স্ট ইয়ার তোমাদের সাথে পড়ে, তাদেরকে কি করো, তাদের মেসেঞ্জারে এই লাইভের লিঙ্কটা দিয়ে দিবা, ঠিক আছে? তো আমাদের এখন কিন্তু ক্লাস শুরু হবে, সবাই মনোযোগ দিবা। এখানে কিন্তু ক্লাসগুলা আমরা হচ্ছে জাবেদা করতে হবে, আর জাবেদা হচ্ছে একটা হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যারা জাবেদা পারে তারা সব ধরনের লেনদেন করতে পারে। কথা কি বুঝছো? যারা জাবেদা পারে তারা সব ধরনের অঙ্ক সুন্দরভাবে করতে পারবে। আচ্ছা, সবাই একটু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দাও। হ্যাঁ, সবাই যদি বইটা, অ্যাঞ্জেলা খান তুমি তো বই কিনছো, যারা যারা বই কিনছো বইটা বের করেছো কিনা একটু ওকে লিখে দাও। আর প্রশ্নটা আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েছি, মেসেঞ্জার এটা কি সামনে রাখছো কিনা সবাই একটু ওকে লিখে দাও। আমি ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ, এখনই আমরা ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, তাহলে আমি জাবেদা কিন্তু শুরু করে দিব এখন। ওকে, এখানে তো প্রায় অনেকগুলো জাবেদা, সবগুলো জাবেদা যদি সম্ভব হয় আমি করিয়ে দিব, আর যদি বাকি থাকে তাহলে সমস্যা নেই, আমি নর্মালগুলো বাকি রাখবো। আচ্ছা, খেয়াল করো, আমি পড়তেছি, সবাই লক্ষ্য করো। আর যাদের সামনে কোশ্চেন অথবা বই নেই সমস্যা নেই, আমি যখন পড়বো মনোযোগ দিয়ে শুনলে তুমি বুঝতে পারবা যে বইয়ে কী লেখা আছে। আর বই নিয়ে কেন পড়াই, কারণ হচ্ছে আমার সামনে বই থাকবে, তোমার সামনে যদি বই থাকে সেক্ষেত্রে তোমার মনোযোগটা অনেক বেশি থাকবে, কারণ তোমার সামনে যে বইটা আছে সে বইটা যদি আমি পড়াই, তোমাকে ভার্চুয়াল টিচার মনে হবে না, মনে হবে কি আমি যে তোমার বাসায় গিয়ে প্রাইভেট পড়ায় আসতেছি। কথাটা কি বুঝছো? আর আমি এমনভাবে বলবো যেখানে তোমার কোনো সমস্যা হবে না। রূপা, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তোমাদের অনার্স ডিপার্টমেন্টের ক্লাস তো প্রায় শেষ, তোমাদের সিলেবাস তো প্রায় কমপ্লিট। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করতেছি। দেখো আমাদের কিন্তু এই যে দেখো আমাদের হচ্ছে পেজ 200 পৃষ্ঠা, উদাহরণ হচ্ছে 8, দীপক কুমার নাগ স্যারের বই থেকে। ওকে, তো দেখো 2018 সালের 1 এপ্রিল মিস্টার রেজা নগদ হচ্ছে 20,000 টাকা এবং কম্পিউটার 30,000 টাকা এবং অফিস সরঞ্জাম 20,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করে, ঠিক আছে? তো এখানে কি বলতেছে দেখো, মিস্টার রেজা নগদে 20,000 টাকা, কম্পিউটার 30,000 টাকা এবং অফিস সরঞ্জাম 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। তো আমরা কিন্তু বলছি আমরা হচ্ছে প্রথম মিশন হচ্ছে আমরা জাবেদাগুলো ভালো করে করব। এখন আমাদের একটা জাবেদার রুলস আছে, সবাই জানো, যদি প্রতিষ্ঠানের সম্পদ খরচ উত্তোলন বাড়ে তাহলে ডেবিট হয়, আর কমলে ক্রেডিট হয়। আর যদি দায় আয় মূলধন বাড়ে তাহলে ক্রেডিট হয়, কমলে ডেবিট হয়। এটাই হচ্ছে আমাদের জাবেদার মেইন একটা রুলস। এই রুলসে কিন্তু তুমি বাংলাদেশের যত জাবেদা আছে, সমন্বয় বলো, হ্যাঁ, ইরোডস এন্ট্রিজ, তারপরে নর্মাল জাবেদা, ভুল সংশোধন যাবে, সব জাবেদা তুমি সলভ করতে পারো অনায়াসে। সাফিয়া সুলতানিয়া, থ্যাংক ইউ শেয়ার ডান করার জন্য। আচ্ছা, হ্যাঁ, পেজ হচ্ছে 200, যে লেখা আছে পেজ 200, দীপক কুমার স্যারের বইয়ের 200 পৃষ্ঠা। সবাই বইটা কিনে নিবা, ইনশাল্লাহ ক্লাস করে অনেক মজা পাবা। আর আমি একটা কথা বলে দিই, তোমাদের অফলাইনে যত পরিচিত টিচার আছে, যদি 100টা টিচারের কাছেও তোমরা পড়ো, 100টা টিচারের কাছেও যদি পড়ো বা 100টা টিচারকে তোমরা চিনো, এই 100টা টিচার বা 10টা টিচারের কাছে যাদের কাছে পড়ো, সবার থেকে যদি আমার পড়া ভালো মনে হয়, মানে আমাকে যদি 1 নম্বর টিচার মনে হয়, তাহলে আমার লাইভ ক্লাসে থাকবা, আর না হলে থাকার দরকার নেই। কথা কি বুঝছো? যাকে তোমার 1 নম্বর টিচার মনে হবে তুমি তার ক্লাস করবা। ওকে, আর আমার ক্লাসে কিন্তু তোমাদের কোনো পেমেন্ট দিতে হবে না। হ্যাঁ, আর আমি কিন্তু তোমাদের সাথে অদাবদ্ধ, তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু আমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার করিয়ে দিব, আর হচ্ছে হিসাব বিজ্ঞান আইসিটিটা আমি 3টা অধ্যায় যে মানে ম্যাথ সেগুলো আমি করিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ যারা যারা শেয়ার করতেছো, থ্যাংক ইউ। আচ্ছা, তো দেখো এখন বলতেছে, আমি কিন্তু আর কমেন্ট দেখবো না, এখন তোমরা অঙ্কটা ভালো করে দেখো। 1 এপ্রিল মিস্টার রেজা নগদ 20,000 টাকা, কম্পিউটার 30,000 টাকা এবং অফিস সরঞ্জাম 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। তো দেখো, যখন এগুলো নিয়ে ব্যবসা শুরু করে, নগদ টাকা হচ্ছে একটা সম্পদ, কম্পিউটারও একটা সম্পদ, অফিস সরঞ্জাম একটা সম্পদ। আমরা জানি যখন ব্যবসায় সম্পদ বাড়ে তখন ডেবিট হয়। তাহলে আমি এপ্রিলের 1 তারিখে জাবেদাটা করি। দেখো আমি এখানে তারিখ দিব না, আমি 1 নাম্বার লিখে দিলাম, ঠিক আছে? তো 1 তারিখের জাবেদাটা আমি করি।
এখন কথা হলো আমাদের ব্যবসায়, তাহলে আমরা জানি সম্পদ বাড়লে কী হয়, ডিবিট হয়। যেহেতু মালিককে নগদ টাকা দিয়েছে তাহলে নগদ টাকা বাড়ছে ব্যবসায়, তাই নগদান হিসাব ডিবিট হবে। তাহলে নগদান হিসাব ডেবিট। কারণ নগদান হচ্ছে একটা সম্পদ, সম্পদ বাড়লে কী হয়, ডেবিট হয়। কত টাকা দিল মালিককে, 20,000 টাকা দিয়েছে, সেই জন্য 20,000 টাকা বাড়বে, 20,000 টাকা ডেবিট। কথা কি বুঝছো? এরপরে দেখো এই মালিক আবার 30,000 টাকা একটা কম্পিউটার দিছে, আবার কি বলতেছে 20,000 টাকা অফিস সরঞ্জাম দিছে। ভাইয়া অফিস সরঞ্জাম আর কম্পিউটার দুইটাই অফিস সরঞ্জাম। কম্পিউটার অফিস সরঞ্জাম মানে কি, মানে ইলেকট্রনিক যে ডিভাইসগুলো থাকে ব্যবসা প্রতিষ্ঠানে সেগুলোকে একত্রে বলা হয় অফিস সরঞ্জাম। তো কম্পিউটারও তো একটা অফিস সরঞ্জাম, তাহলে অফিস সরঞ্জাম আর কম্পিউটার তো একই জিনিস, তাহলে আমি একসাথে লিখতে পারি না? অবশ্যই একসাথে লিখতে পারি। এখন কথা হচ্ছে ভাই এইগুলা ব্যবসার জন্য কি, অবশ্যই সম্পদ। কেন সম্পদ? কারণ এগুলো হচ্ছে আমি বর্তমানে সুবিধা ভোগ করতে পারবো, ভবিষ্যতে সুবিধা ভোগ করতে পারবো। কারণ যে সকল উপাদান থেকে বর্তমানে সুবিধা পাওয়া যায়, ভবিষ্যতে সুবিধা পাওয়া যায়, সেই সকল উপাদানকে সম্পদ বলা হয়। তাহলে অফিস সরঞ্জাম অবশ্যই একটা সম্পদ। তো মালিকে যেহেতু এগুলা ব্যবসায় বিনিয়োগ করছে, তাহলে আমার ব্যবসায় কি অফিস সরঞ্জাম বাড়লো, তাহলে সম্পদ বাড়লে কী হয়, ডিবিট হয়। সেক্ষেত্রে কী হবে, কম্পিউটার, এখানে আমরা অফিস সরঞ্জাম লিখে দিব। আচ্ছা, কম্পিউটার আমরা একসাথে লিখে দিব, তাহলে ভালো। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু অফিস সরঞ্জাম বাড়ছে কত টাকা, তাহলে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। কত টাকা দেখো, কম্পিউটার একটা অফিস সরঞ্জাম, আবার অফিস সরঞ্জাম বলছে, তাহলে কম্পিউটার 30,000, অফিস সরঞ্জাম বলছে কত, 20,000, তাহলে টোটাল হচ্ছে 50,000 টাকা। এখন কথা হচ্ছে দেখো সম্পদ বাড়ছে, আমি নগদান ডেবিট, অফিস সরঞ্জাম বাড়ছে সেটাও আমরা ডেবিট দিলাম। এখন কথা হচ্ছে এই যে এই সম্পদগুলো কে দিল, মালিককে দিছে নাকি অন্য কোনো ব্যক্তি দিছে? অবশ্যই মালিককে দিছে। তাহলে একটা কথা সবসময় মনে রাখবা, তোমরা কখনোই মুখস্থ করবা না, মালিকে কোনো কিছু দিলে ব্যবসায় মূলধন, মালিকে ব্যবসায় যা দিবে সেটাই ব্যবসায়ের মূলধন। তো মালিকে যে ব্যবসায় দিয়েছে ব্যবসায়ের মূলধন বাড়ছে নাকি কমছে? অবশ্যই ব্যবসায়ের মূলধন বাড়ছে। তো ব্যবসায়ের মূলধন বাড়লে কি হয়, আমরা জানি মূলধন বাড়লে ক্রেডিট হয়। তাহলে মূলধন হিসাব ক্রেডিট, তাহলে মূলধন হিসাব ক্রেডিট। তো মালিকের কত টাকার মূলধন দিল, নগদ দিছে 20,000, অফিস সরঞ্জাম দিছে 50,000, তো এই 70,000 টাকাই মালিকে দিছে, তাহলে 70,000 টাকায় তো মূলধন বাড়লো, তাহলে মূলধন হিসাব ক্রেডিট কত টাকা, 70,000 টাকা। বুঝতে পারছো? তোমরা 9, 10 যদি জার্নাল মুখস্থ করে থাকো তাহলে এটা তোমাদের ইচ্ছা। আচ্ছা, মেহেকা জান্নাত, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ যারা শেয়ার করেছো, ভালো করে বুঝান, আলহামদুলিল্লাহ। হ্যাঁ তোমরা তাহলে কিন্তু আমাদের 1 তারিখে জাবেদাটা শেষ। তো এরপরে কত তারিখ, হ্যাঁ এরপর হচ্ছে 2 তারিখ যাবে। দেখো ভালো করে বুঝবা, আমি কিন্তু ব্যাখ্যা সহ একদম একটা ক্লাস 9-এ যে পড়ে সেই স্টুডেন্টরা দেখলো কিন্তু ক্লাসটা বুঝবে। কথা কি বুঝছো? কারণ এখানে বেসিক সহ পড়ানো হচ্ছে, কোনো মুখস্থ নেই। আর তোমরা যদি মুখস্থ করে থাকো ভুলে যাও। দেখো 2 নম্বর কী বলতেছে, এপ্রিল 2 তারিখে বলতেছে পণ্য বিক্রয় 10,000 টাকা যাহা মালিকের ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে। দেখো আমরা কিন্তু পণ্য বিক্রি করছি ব্যবসা প্রতিষ্ঠানে, মনে করো আমি ওই ব্যবসার কর্মচারী, তো আমি ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য বিক্রি করলাম, তো ব্যাংক তো মালিকের নামে, ব্যাংকের অ্যাকাউন্ট তো মালিকের নামে থাকতে পারে, ব্যবসার নামে থাকতে পারে, কিন্তু আমরা কী করলাম 10,000 টাকার পণ্য বিক্রি করছি, মালিকের অ্যাকাউন্টে দিয়ে দিছি। তো একটা কথা সবসময় মনে রাখবা, মালিক যখন ব্যবসায় কোনো কিছু দেয় সেটা মূলধন, আর মালিক যদি ব্যবসা থেকে কোনো কিছু নিয়ে যায় সেটা হচ্ছে উত্তোলন। এখন কথা হলো খেয়াল করো, এই যে 10,000 টাকার আমি পণ্য বিক্রি করলাম, হ্যাঁ এই টাকাটা কিন্তু আমাদের ব্যবসায় আসে নাই, ব্যবসায় আসে নাই, আমাদের এই টাকাটা কোথায় গেছে, মালিকের কাছে চলে গেছে। তো ব্যবসা থেকে মালিকের কাছে কোনো চলে গেলে কী হয়, উত্তোলন। তাহলে এই টাকাটা অবশ্যই উত্তোলন হয়ে গেছে, তো উত্তোলন বাড়লে কী হয়, ডেবিট হয়। সেই জন্য আমাদের কী হবে, উত্তোলন হিসাব ডেবিট। কত টাকা এখানে, হ্যাঁ 10,000 টাকা। এখন খেয়াল করো, আমরা বুঝলাম ডেবিট, তাহলে আমরা জানি লেনদেনে 2টি পক্ষ থাকে, কোনো একটা পক্ষ ডেবিট অথবা একাধিক পক্ষ ডেবিট হবে, আর কোনো একটা বা একাধিক পক্ষ ক্রেডিট হবে। তাহলে এখানে আরেকটা পক্ষ কি, দেখো বিক্রয় কিন্তু প্রতিষ্ঠানের একটা আয়। ওয়ালাইকুম আসসালাম শাকিল। বিক্রয় হচ্ছে আলোর পথে চলা। ওয়ালাইকুম আসসালাম, যারা আসতেছো ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তোমরা একটু ক্লাসটা করো, মনোযোগ দিয়ে দেখো, তারপরে আমি তোমাদের দেখবো কমেন্ট, হ্যাঁ আমি বলবো কমেন্ট করার জন্য, তখন কমেন্ট করো। হ্যাঁ এখন দেখো উত্তোলনটা তাহলে বুঝতে পারলা। এখন বিক্রয় করা কিন্তু ব্যবসার জন্য আয় নাকি ব্যয় বলো তো ভাই? আমি যদি একটা ব্যবসায় প্রতিষ্ঠান বিক্রি করি অবশ্যই এখানে আমার লাভ আছে না? তাহলে এটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আয়। তো এখন আমরা জানি বিক্রয় করলে আমাদের আয় বৃদ্ধি পাচ্ছে, তো আয় বৃদ্ধি পেলে কী হয়, ক্রেডিট হয়। সেই জন্য এখানে আমার বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব কি ক্রেডিট। এখন কত হলো, এই টাকাটা যদি মালিকে না নিত,
ঠিক আছে, যদি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে থাকতো তাহলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা বাড়তো, সেক্ষেত্রে কি তো নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু বিক্রয়ের টাকাটা মালিকই নিয়ে গেছে, সেই জন্য উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কথা বুঝছো? তারপর হচ্ছে আমাদের কত তারিখ? 4 তারিখ। সবাই একটু 4 তারিখ। ওকে, তাহলে হচ্ছে আমাদের 4 তারিখ। আশা করি তোমাদের ক্লাসগুলা, হ্যাঁ মুনাফা বিহীন পণ্য বিক্রয় জাবেদা আছে ভাইয়া, এখানে মুনাফা বিহীন 24 নাম্বারে আছে শাকিল, আমি বলবো মুনাফা বিহীন পণ্য বিক্রয় জাবেদা আমি বলতেছি, ঠিক আছে? মুনাফা বিহীন পণ্য বিক্রয় 24 তারিখে জাবেদা আছে, আমি এটা অবশ্যই তোমাকে বলবো। আচ্ছা ভাইয়া, নেট ডিস্টার্ব করলে কোনো সমস্যা নেই, এই ক্লাসটা ইউটিউব চ্যানেলে যাবে, তোমরা দেখো ভাই। হ্যাঁ, অযথা এখন শুধু ক্লাসে মনোযোগ দাও, যদি ক্লাস ভালো লাগে ক্লাসে মনোযোগ দাও এবং তোমাদের সাথে পরিচিত ইনভাইট করো, যদি ভাই ভালো না লাগে কোনো সমস্যা নেই, ক্লাস না করে চলে যাও। আচ্ছা, এখন 4 নাম্বার দেখো কি বলছে, কাগজ, কালি ও কলম ক্রয়। ঠিক আছে, আমি কিন্তু দীপক কুমার স্যারের 200 পৃষ্ঠা অঙ্কটা করাতেছি দ্বিতীয় অধ্যায় থেকে, তোমাদের এই বছর যে নতুন বই, হ্যাঁ এই বই তোমরা সবাই আমার ক্লাস যদি রেগুলার করো, আমি কিন্তু রেগুলার সপ্তাহে 5 দিন ক্লাস নিই, আমার ক্লাস যদি করো ভালো লাগে তাহলে তোমরা দীপক কুমার স্যারের বইটা কিনে নিবা, ঠিক আছে? আর আমি কিন্তু কোনো পেমেন্ট নিব না, ফুল ফ্রি পাইবা 2023। দেখো কি বলছে, কাগজ, কালি ও কলম ক্রয় 300 টাকা। কাগজ, কালি ও কলম ক্রয় 300 টাকা। তাহলে দেখো, কাগজ, কালি ও কলম, শোনো ব্যবসায়ের ভাষায় কাগজ, কালি, কলমকে মণিহারি বলা হয়। কি বলা হয়? মণিহারি। দেখো আমরা বিজনেস করতে আমাদের কাগজ, কলম, কালিগুলো তো লাগে জানো, তো এটা হচ্ছে একটা মণিহারি। তো এই যে আমি এই জিনিসগুলো ইউজ করি, এটা কি ব্যবসার জন্য খরচ না? অবশ্যই এটা ব্যবসার জন্য খরচ। তাহলে আমি খরচটা কি আমার বাড়লো না? তো খরচ হলে খরচ কিন্তু আমাদের বৃদ্ধি পাচ্ছে, তো খরচ বাড়লে কি হয়? ডেবিট হয়। কী খরচ পাইলো? কী খরচ বাড়লো? মণিহারি হিসাব। তাহলে আমাদের এখানে মণিহারি নামে খরচটা বাড়ছে, আমরা জানি মণিহারি খরচ বৃদ্ধি পেলে কী হয়? ডেবিট হয়, সেই জন্য মণিহারি হিসাব ডেবিট। আর যেহেতু আমরা এটা নগদ টাকা কিনছি, সেই জন্য আমাদের নগদ টাকা অবশ্যই চলে যাবে। নগদ টাকা চলে গেলে নগদ একটা সম্পদ, সম্পদ চলে গেলে বা কমে গেলে ক্রেডিট হয়, সেই জন্য নগদান হিসাব ক্রেডিট। দেখো নগদ কমলে ক্রেডিট এরকম কিন্তু কিছু নাই, হ্যাঁ নগদ সম্পদ, সম্পদ কমলে ক্রেডিট, এটা হচ্ছে মেন রুলস। তাহলে দেখো লিখলাম, তো কত টাকার আমি কিনলাম? 3000 টাকা। সবাই লক্ষ্য করো, 3000 টাকা। ওকে, তাহলে কিন্তু আমাদের 3000 টাকা। আচ্ছা, মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। থ্যাংক ইউ শাকিল। আচ্ছা, এরপরে দেখো 6 নম্বর কি বলছে? 6 নম্বর বলতেছে বাট্টা প্রাপ্তি। বাট্টা প্রাপ্তি 500 টাকা। দেখো বাট্টা প্রাপ্তি 500 টাকা আমাদের 6 তারিখ, ঠিক আছে? বাট্টা প্রাপ্তি 500 টাকা। দেখো আমাদের প্রথমে ভাবতে হবে, আমরা যে কারো কাছে বাট্টা পাই, কার কাছ থেকে বাট্টা পাই? অবশ্যই আমাদের কাছে কোনো একটা ব্যক্তি বা লোক আমাদের কাছে কি টাকা পাবে, অথবা কোনো কোম্পানি। এই লোকরা যদি আমাদেরকে কোনো ছাড় দেয়, সেটাকে বলা হয় প্রাপ্তি বাট্টা। আর আমরা যদি কারো কাছে টাকা পাই, আমরা যদি তাদেরকে ছাড় দিই বা কম টাকা নেই, সেই বাট্টাটা যে আমি তাদেরকে প্রদান করলাম, সেটাকে বলা হয় প্রদত্ত বাট্টা। তো প্রাপ্তি বাট্টা, আমরা যদি কারো কাছ থেকে ছাড় পাই, তোমার কি মনে হয় এটা কি আমাদের ব্যবসার জন্য আয় নাকি ব্যয়? মনে করো একজন লোকের কাছে আমি 10,000 টাকা, আমার কাছে সে একজন লোকে 10,000 টাকা পাইবো, তো সে বলতেছে যে ভাইয়া আপনাদের কাছে তো 10,000 টাকা পাবো, আপনারা 9,000 টাকা দেন, আমরা এটা একবারে হিসাবটা ক্লোজ করে দেই। আমি কিন্তু 10 বছর ব্যবসা করছি, ঠিক আছে? আমি কিন্তু ভালো করে উদাহরণ দিতে পারবো। হ্যাঁ, 10 বছর আমি কাপড়ের ব্যবসা করছি, এটা হচ্ছে 2010 সাল থেকে 2020 সাল বা 19 সাল পর্যন্ত। কথা কি বুঝছো? একদম নিজে মালিক ছিলাম, সব কিছু নিজে করেছি। তাহলে ওই লোকে বলতেছে যে আপনারা আমাদেরকে 9,000 টাকা দেন, রমজান মাস আসছে, আমাদের টাকা দরকার, আর বাকি 1,000 টাকা আমি মাফ করে দেবো। এই যে তুমি ছাড়টা পাইলা, এটা কি তোমার ব্যবসার জন্য আয় হলো নাকি ব্যয় হলো? অবশ্যই এটা আয় হয়েছে। এখন কথা হলো, আমার কাছে কিন্তু তারা আমার পাওনাদার, তারা যদি আমাকে ছাড় দেয়, আমি কি পাওনাদার কমে গেল না? হ্যাঁ, অবশ্যই পাওনাদার কমে গেল। তো এখানে কত ছাড় দিছে দেখো, বাট্টা প্রাপ্তি 500 টাকা। তো 500 টাকা তারা আমাকে ছাড় দিছে, তারা যদি আমাদের জন্য পাওনাদার হয়, তারা আমাদের কাছে টাকা পায়, এটা আমাদের জন্য দায়। তো এখন যদি তারা ছাড় দেয়, আমাদের কি দায়টা কমলো না? হ্যাঁ, দায়টা অবশ্যই কমলো। তাহলে দায় কমলে কি হয়? ডেবিট হয়। তাহলে প্রদ হিসাব অথবা পাওনাদার হিসাব কী হইব? ডেবিট হইব। প্রদ হিসাব কী হইব? ডেবিট হইব। কত টাকা? 500 টাকা। এখন এই যে আমি বুঝলাম আমার দায় কমছে, ডেবিট হয়েছে। আরেকদিকে কিন্তু এই যে টাকাটা তারা ছাড় দিল, সেটা কিন্তু আমার জন্য আয়। তো আমার একটা আয় বাড়লো, তো আয় বাড়লে কী হয়? ক্রেডিট হয়। আয়টার নাম কি? প্রাপ্তি বাট্টা। এইভাবে বুঝালে তোমাদের প্রশ্ন করার কোনো রাস্তায় থাকবে না, আমি জানি। আর তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার
আমি এর থেকে আরও ভালো সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিয়ে বুঝাবো, যা তোমরা তোমাদের আশেপাশে 10টা 12 বা 20টা টিচারের কাছে নাও পেতে পারো। আর যদি পাও, আমার ক্লাস তোমরা করবা না, তোমাদের যে টিচার ভালো লাগে তাদের ক্লাস করবা। আমি তো বললামই 100টা টিচার যাচাই করে যদি আমাকে মনে হয় আমি 1 নম্বর টিচার, আমার কাছে ক্লাস করো, না হলে করার দরকার নেই। আচ্ছা, 7 নম্বর দেখো, 6-এর পর হচ্ছে আমাদের 7, 6-এর পরে আছে আমাদের 7। শাকিল আহমেদ খুব সুন্দর বোঝাচ্ছেন। সাগর হোসেন, জাবেদার ব্যাখ্যার বিষয়টা বলবেন প্লিজ। আচ্ছা, জাবেদার ব্যাখ্যার বিষয়টা মানে বুঝলাম না সাগর, তুমি আবার একটু কমেন্ট করো। আচ্ছা, এই 6 পর্যন্ত যারা বুঝছো একটু ক্লিয়ার লিখে দাও। 7 নম্বর হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েটের জাবেদা, এটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েটের জাবেদা হবে। তো 7 নম্বর হচ্ছে একটা ইন্টারমিডিয়েটের জাবেদা, এটা তোমরা দেখো। 6 নম্বর পর্যন্ত যারা বুঝছো একটু ক্লিয়ার লিখে দাও। 6 নম্বর হচ্ছে যারা বুঝছো একটু ক্লিয়ার লিখে দাও। 6 নম্বর যারা বুঝছো একটু ক্লিয়ার লিখে দাও। 6 নম্বরটা যারা বুঝছো একটু ক্লিয়ার লিখে দাও। 6 নম্বর পর্যন্ত যারা বুঝছো একটু ক্লিয়ার লিখে দাও। সাগর, তোমার যদি প্রশ্ন থাকে তাহলে বলো। আচ্ছা, জাবেদা জিনিসটা কি বলতেছো? আচ্ছা ভাই, জাবেদা হচ্ছে একটা লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করা। মানে তুমি এটা হচ্ছে জাবেদা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক বই। এই বইটাতে তুমি লেনদেনগুলো যখন হিসাব করে রাখবা, তখন তো তুমি জানো হিসাব সমীকরণে একটা পক্ষ আছে। তো সেই জন্য তোমাকে ডেবিট ক্রেডিটটা নির্ণয় করে রাখতে হবে, যাতে তুমি পরবর্তীতে এই জাবেদাটা থেকে খতিয়ান করতে পারো, খতিয়ান থেকে রেওয়ামিল করতে পারো, এটা আস্তে 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 আর্থিক অবস্থার বিবরণীতে যাতে ট্রান্সফার করতে পারো। কথা কি বুঝছো? তো তুমি যদি আরও বেশি ইনফরমেশন চাও, জাবেদার চ্যাপ্টারে গিয়ে তুমি এখানে জাবেদার পরিচিতি এগুলো পড়ে নিও, তুমি তাহলে ভালো ইনফরমেশন পাবে। বুঝছো? ম্যাথ পড়াচ্ছি তো, এর থেকে বেশি কথা বলা যাবে না। আচ্ছা, তাহলে দেখি কারা কারা আছো। হ্যাঁ, তাহলে এখানে মোজাহিদুল ইসলাম, শেখানোর কোনো বিকল্প নেই। ওকে, তাহলে গ্রেড পোস্ট হাসিব। ওকে, তাহলে কিন্তু আমাদের 6 নম্বর পর্যন্ত কোনো সমস্যা নেই, সবারই ক্লিয়ার। 7 নম্বর দেখো বলতেছে ট্রেজারিতে ব্যাট প্রদান। এই যে ব্যাট, এই যে বিষয়টা, এই যে ব্যাট, ভালো করে খেয়াল করো। এই যে ব্যাট, বাংলাতে বলা হয় ব্যাট, ঠিক আছে? ইংলিশে এটার ফুল মিনিং হচ্ছে ভ্যালু এডেড টেক্সট। ভ্যালু ট্যাক্স। আচ্ছা, এটাকে ব্যাটের ফুল মিনিং হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স, আর বাংলার এটার ফুল মিনিংয়ের উচ্চারণটা হচ্ছে মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর মানে হচ্ছে একজন ভোক্তা যদি কোনো পণ্য ব্যবহার করে, সেই জন্য এই পণ্য ব্যবহার বা বুক করার কারণে তাকে সরকারকে একটা কর দিতে হবে। কী দিতে হবে? যেমন মনে করো আমি একটা ফোন কিনলাম, মনে করো একটা স্যামসাং ফোন কিনলাম 30,000 টাকা। তো বাংলাদেশের নিয়ম হচ্ছে 30,000-এ যদি তুমি একটা ফোন কিনো, এটার উপর তোমাকে 15% ব্যাট সরকারকে দিতে হবে। তো এই ব্যাটটার নাম কি? মূল্য সংযোজন কর। মানে হচ্ছে আমি যে জিনিসটা বুক করব, তার জন্য আমার সরকারকে 15% ব্যাট দিতে হবে, মানে কর দিতে হবে। এই যে ব্যাটটা, এই ব্যাটের মালিক হচ্ছে সরকার। এই ব্যাট কিন্তু একজন ক্রেতা বহন করবে না, বিক্রেতাও বহন করবে না। এই ব্যাটটা সরকার হচ্ছে মালিক, এই ব্যাটের অধিকার সরকার, সে সরকারে পাবে ব্যাটটা। আর ব্যাটটা কে প্রদান করবে? একজন যারা পণ্যটা বুক করবে, সে ব্যাটটা কি প্রদান করতে হবে। কথা কি বুঝছো? যে পণ্যটা বুক করবে, কিনে ব্যবহার করবে, তাকে ব্যাটটা প্রদান করতে হবে। যেমন মনে করো আমি একটা ফোন কিনলাম, আমি ব্যবহার করতেছি, এই ব্যাটটা আমার কাছ থেকে যাবে, আর এটা নিবে কে? সরকারে। এখন এটা কে মাঝখানে কে দিব? এই যে বিক্রয়, আমি যার কাছ থেকে কিনছি, সে এটা আমার কাছ থেকে ব্যাটটা নিয়ে সরকারকে দিয়ে দিবে। কথা কি বুঝছো? তো এখন না, লেনদেনের ব্যাখ্যা দিবা, এখানে ব্যাখ্যা লাগবে, ঠিক আছে? এখানে ব্যাখ্যা দিতে হবে। তোমরা ব্যাখ্যা ভাই বুঝবা, এটা কোনো বিষয় না। এখানে যদি বলে ব্যাখ্যা দিতে, তাহলে তুমি বলবো কি, যা লেনদেনে যা লেখা আছে তুমি দেখলেই বুঝবা, ঠিক আছে? আমি শুধু জাবেদাটা করাতেছি, ব্যাখ্যা দিতে হবে। ইন্টারমিডিয়েটের 4টা জাবেদা আসবে, অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ, টেনশন করো না। আচ্ছা, তাহলে আমি যে ব্যাটটা বললাম, ব্যাটটা কি তোমরা বুঝছো? ব্যাট সংক্ষিপ্ত ভাষায় বুঝো। ব্যাটটা সরকারের নিবে, সরকার এটার মালিক। আর ব্যাটটা কে দিবে? যে পণ্যটা বুক করবে। এখন দেখো, আমি কিন্তু ব্যবসায়ী, এখানে কি মিস্টার রেজা কিন্তু একজন ব্যবসায়ী, সে কি ব্যাটের টাকা দিবে? না, সে ব্যাটের টাকা দিবে না। সে ব্যাটের মাধ্যম হয়ে এজেন্টের মতো একটা কাজ করে, যে পণ্যটা কিনবে তার কাছ থেকে ব্যাটটা নিয়ে সরকারকে দিবে। তো সেই জন্য কী করলো, সে একটা ব্যাট এর একটা কী করলো, হিসাব খুললো। ব্যাটের হিসাব কি? মনে করো ট্রেজারি আছে, যারা সরকারের যে ব্যাট নেয়, ঠিক আছে? সরকারি যারা ব্যাট নেয়, তাদেরকে মানে তাদের কাছে তাদেরও একটা ব্যাটের সংক্রান্ত হিসাবের জন্য একটা প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানকে বলা হয় মানে সরকারি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে আমরা কি জমা দিব? ব্যাট জমা দিব। তো খেয়াল করো, এখন এই যে ট্রেজারি ব্যাটটা যে আমি জমা দিলাম,
ঠিক আছে? এই ব্যাটটা কিন্তু ভাই আমি দিব না, ব্যাটটা কিন্তু আমি দিছি, ঠিক আছে, কিন্তু এই ব্যাটটাকে কিন্তু আমি দিব না, ব্যাটটা আমি ভোক্তাদের কাছ থেকে নিয়ে নিব, তাই না? তো এখন যে আমি সরকারকে দিলাম এই যে ব্যাটটা, আমি কিন্তু এখনও তার কাছে, সরকারের কাছে, সরকার কিন্তু আমার কাছে পাবে না ব্যাটটা, আমি কিন্তু ব্যাটটা সরকারের কাছে পাবো। কারণ কি? কারণ এই ব্যাটটা কিন্তু আমি এখনও আদায় করতে পারি নাই। আমি যখন ভোক্তাদের কাছে আদায় করে তখন দেবো, কিন্তু না, আমি আগেই ব্যাট দিয়ে রাখতেছি, কারণ আমি জানি ব্যবসা প্রতিষ্ঠান চালাতে হলে ব্যাট লাগবেই, সেই জন্য আমি ব্যাট আগেই সরকারকে দিয়ে রাখলাম। কত টাকা ব্যাট দিলাম? দেখো আমি ব্যাট দিচ্ছি হচ্ছে 15,000 টাকা। তাহলে এখানে বলা আছে 7 নাম্বার, ট্রেজারিতে ব্যাট প্রদান করা হলো 15,000 টাকা, মানে আমি সরকারের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে আমি 15,000 টাকার ব্যাট দিয়ে রাখলাম আগেই। তো এই যে ব্যাটটা দিলাম, অবশ্যই ব্যাটটা আমার এখন বর্তমানে কি অবস্থা? সম্পদ বর্তমানে কি সম্পদ, সেই জন্য এখানে আমার একটা সম্পদ বাড়তেছে, সেই জন্য আমি এখানে কি বলবো? ব্যাট চলতি হিসাব, মানে যে হিসাবটা আমি খুলছি এই ব্যাটের পরিমাণ টাকাটা আমার সম্পদ হিসাবে কাজ করবে। তো ব্যাট চলতি হিসাব, যেহেতু সম্পদ বাড়ছে ডেবিট হবে, আর আমি নগদ টাকা দিয়ে দিছি, সেই জন্য আমার নগদান হিসাব ক্রেডিট হবে। আশা করি বুঝতে পেরেছো। এখানে ব্যাট হিসাবটা, ব্যাট হচ্ছে, তো আমি কি করলাম এখানে 10,000 টাকা, নাকি 7 নম্বর, সরি 15,000 টাকা। তো এই যে দেখো 15,000 টাকার আমি আগে কি করলাম? ব্যাট দিয়ে একটা হিসাব খুলে রাখলাম, যে আমি জানি আমাকে ব্যাট দিতে হবে, সেই জন্য আমি আগে সরকারকে 15,000 টাকা ব্যাট দিয়ে জমা রেখে আমরা একটা হিসাব খুলে রাখছি। তার মানে বুঝালাম যে এখানে আমার 15,000 টাকা ব্যাট রিলেটেড টাকা আছে, যেটা আমি যে কোনো সময় ব্যবহার করতে পারবো। কথা কি বুঝছো? এখন এই টাকাটা কিন্তু সরকার আমার থেকে নিতে পারবে না, সেই জন্য এই টাকাটা এখন বর্তমানে আমার সম্পদ। হ্যাঁ, আমি যখন কাস্টমারের কাছ থেকে আদায় করে দিব তখন আমি সেটা পরে বুঝবো। এই মুহূর্তে এই ব্যাট টাকাটা আমার জমা হচ্ছে সম্পদ, সেই জন্য ব্যাট চলতি হিসাব ডেবিট, আর নগদান হিসাব হচ্ছে ক্রেডিট, কারণ সম্পদ বাড়ছে, নগদ টাকা কমে গেছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তাহলে সবাই আশা করি বুঝতে পেরেছো। তারপর হচ্ছে 9 নাম্বার। আচ্ছা, ব্যাট সংক্রান্ত যদি সমস্যা থাকে আরও নেক্সট ক্লাসে, সমস্যা নেই। তাহলে আমাদের হচ্ছে এখানে 7-এর পর হচ্ছে 9 নাম্বার। সবাই একটু ক্লিয়ার লিখে দিও, সবাই একটু ক্লিয়ার লিখে দিও, ভালো। 7-এর পরে 9 দেখো, 9 বলতেছে যে, সবাই মনোযোগ দিয়ে শোনো। 9, ব্যাংক জমা অতিরিক্তের সুদ ধার্য করা হলো 1500 টাকা। ব্যাংক জমা অতিরিক্তের সুদ ধার্য করা হলো 1500 টাকা। ভাইয়া, ব্যাংক জমা অতিরিক্ত জিনিসটা কি? ব্যাংক জমা অতিরিক্ত হইতেছে, মনে করো আমি ব্যাংকে টাকা জমাইছিলাম 1 লাখ, কথা বুঝছো? এখন ব্যাংক থেকে আমি 1.5 লাখ টাকা উঠে আনলাম। তো 1.5 লাখ টাকা উঠে আনলাম মানে কি? আমার ব্যাংকে 1 লাখ টাকা ছিল, এখন আমি 1.5 লাখ টাকা উঠে নিয়েছি, তার মানে আমার 1 লাখ টাকা আমি নিয়ে এসেছি, আবার ব্যাংকে থেকেও আরও কি অতিরিক্ত উত্তোলন করলাম 50,000 টাকা। এই যে 50,000 টাকা উত্তোলন করলাম, ব্যাংকে কি আমার এমনি এমনি দিব? কখনই কিন্তু দিবে না, সে এটার জন্য কি সুদ নিবে অথবা চার্জ নেবে। তো এই যে আমরা ব্যাংকের জমার থেকে বেশি যে টাকাটা আমরা উত্তোলন করলাম, সেটাকে বলা হয় ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন অথবা ব্যাংক জমা অতিরিক্ত। এই টাকাটা, এটা কিন্তু আমার একটা দায়। তো আমি যে এই জন্য এই 50,000 টাকার জন্য যে আমি ব্যাংকে একটা সুদ দিব, সেটা আমার জন্য খরচ না? অবশ্যই খরচ। তাহলে এখানে কি বলছে দেখো, 9 তারিখ ব্যাংক জমা অতিরিক্ত সুদ ধার্য করা হলো 1500 টাকা। ভাইয়া, এটা কিন্তু আমার জন্য খরচ, তাহলে আমার কি প্রতিষ্ঠানে একটা খরচ বাড়লো না? হ্যাঁ, ভালো। তাহলে আমি এখানে কী লিখবো? খরচটা এখানে লিখবো ব্যাংক জমা অতিরিক্ত সুদ। তাহলে খরচ বলে কী হয়? ডেবিট হয়। তাহলে ব্যাংক জমা অতিরিক্তের সুদ ডেবিট কত টাকা? 1500 টাকা। কারণ এটা খরচ বলে ডেবিট হয়। এখন কথা হচ্ছে ভাই, খেয়াল করো, এই যে সে টাকাটা নিবে, সে টাকাটা কিন্তু আমার কাছ থেকে ক্যাশ নিবে না, মানে সরাসরি নিবে না। মানে আমি যখন ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখবো, হ্যাঁ, তখন আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সে কেটে নেবে। তাহলে আমার এই জন্য সুদটা যখন ধার্য হয়েছে, অবশ্যই আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, তারপরে সে ধার্য করছে, এখন সে টাকাটা নিয়ে যাবে। তাহলে কি আমার নগদ টাকা কমলো নাকি ব্যাংকের টাকাটা কমলো? তাহলে কিন্তু আমার ব্যাংকের টাকাটা কমছে। তো ব্যাংক টাকা কমলে আমার ব্যাংক জমা একটা সম্পদ, ব্যাংকের টাকা কমে গেলে সম্পদ কমে গেল, সেই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা? 1500 টাকা। এত সুন্দর যদি তোমাদের বোঝায়, যদি তোমরা মনে করো যে হ্যাঁ আমি ভালো বুঝাচ্ছি, ক্লাসটাও ভালো, তোমরা ক্লাস করো, লাইভ ওয়াচ বাড়াও, আমি ইনশাল্লাহ তোমাদের জন্য যত পরিশ্রম লাগে, তোমরা যেইভাবে বলবা, যেই চ্যাপ্টার বললাম আমি ওই চ্যাপ্টার অঙ্ক করে দিব। তোমরা যদি বলো স্যার এই ক্লাসটা করাইছেন, আবার এই ক্লাসটা দেন, রিভিউ দেন, আমি করাবো। মূল কথা হচ্ছে তোমরা আমাকে যে কোনোভাবে ব্যবহার করতে পারবা। 2023 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা, তোমরা হচ্ছে আনপেড বেস, তোমাদের কাছ থেকে কোনো বেতন নেওয়া হবে না, এবং তোমাদের কথা অনুযায়ী আমি চলবো, তোমাদের কথা মতো আমি তোমাদের অঙ্ক করাবো। প্রথমে পড়াবো হচ্ছে দেবকুমার স্যারের বইটা ফুল শেষ করব, তারপর হচ্ছে এমসিকিউ, প্রত্যেকটা ওদের এমসিকিউ সমাধান করব, তারপর হচ্ছে আমরা কি করব, এমসিকিউর পর হচ্ছে আমরা টেস্ট পেপার কিনে টেস্ট পেপার সমাধান করাবো। কথা কি বুঝছো?
তারপরে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি যারা বোর্ড পরীক্ষা মানে ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবে অ্যাডমিশন টেস্টেরও ব্যবস্থা করা হবে যদি তোমরা লাইভ ওয়াচ ভালো বা ওয়াচিং ভালো থাকো। ওকে, তো এখন খেয়াল করো, ক্লিয়ার। তো আমাদের 9 নাম্বার কিন্তু ঝামেলা শেষ। 9-এর পর হচ্ছে 11। তো আমরা এখানে 11 কি লেখা যাবে? আচ্ছা 11 তারিখ মনে হয় লেখা যাবে, আমি একটু দেখতে পারবা অবশ্য। আচ্ছা 11 তারিখ কী বলছে দেখো, 11 তারিখ বলতেছে শেয়ার, ঋণপত্র, সেভিং সার্টিফিকেটস, প্রাইজ বন্ড ক্রয় 2 লাখ টাকা। ভাই আমি যদি কারো শেয়ার কিনি, মনে করবা এটা হচ্ছে আমার বিনিয়োগ করা হয়েছে, বিনিয়োগ না। আমি যদি কারো সেভিং সার্টিফিকেট, মানে সার্টিফিকেট মানে কি, মনে করো কোনো একটা প্রতিষ্ঠানে আমি একটা কাগজ কিনলাম, সেই কাগজের বিনিময়ে আমি তাকে টাকা দিব এবং এই যে আমি বিনিয়োগ করলাম সেই বিনিময়ে আমি সুদ পাবো। ঠিক আছে, এরপর হচ্ছে প্রাইজ বন্ড এরকম একটা বিষয়, ঋণপত্র এরকম একটা বিষয়। ঋণপত্র মানে কি, আমি কারো ঋণপত্র কিনলাম, মানে তার জন্য ঋণপত্র কিন্তু আমার জন্য কি এটা বিনিয়োগ। কথা কি বুঝছো? যে প্রতিষ্ঠান ঋণপত্র ইস্যু করবে তার জন্য এটা ঋণপত্র, কিন্তু আমার জন্য এটা কি বিনিয়োগ। আচ্ছা তাহলে এখানে উত্তোলনের কথা কি বললাম আমি বুঝি নাই। ব্যাংক জমা অতিরিক্তের সুদ না, ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলনের সুদ বলতে হবে না, শুধু ব্যাংক জমা অতিরিক্ত সুদ বললে হবে। আচ্ছা এখন কথা হচ্ছে 11 নাম্বার দেখো, শেয়ার ও ঋণপত্র, সেভিং সার্টিফিকেট, প্রাইজ বন্ড ক্রয়। ভাইয়া যদি সমস্যা থাকে আমি বলবো একটু পরে, তোমরা বইলো। তো 11 নাম্বার বলছে শেয়ার, ঋণপত্র, সেভিং সার্টিফিকেট ক্রয়। এখন কথা হলো এই যে বিষয়গুলো, আমি 2 লাখ টাকার একটা জিনিস কিনলাম, এটা হচ্ছে আমার কোম্পানির বাহিরে, আমি আমার কোম্পানির টাকা দিয়ে আমি অন্য কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করলাম না। তাহলে অন্য কোনো প্রতিষ্ঠানে যদি বিনিয়োগ করে, প্রতিষ্ঠানগুলো থেকে আমি টাকা পাই না, তা ব্যবসায়ের বাসায় কি, আমরা যদি কারো কাছে টাকা পাই সেটা কি সম্পদ না? আর এই টাকাটার নাম কি? বিনিয়োগ। কারণ আমরা তো বিনিয়োগ করছি, আমরা তো ধার দিই নাই। তো আমাদের বিনিয়োগ তাহলে কি আমাদের একটা সম্পদ না? তাহলে সম্পদ বাড়ছে। কী সম্পদ বাড়ছে? বিনিয়োগ সম্পদ বাড়ছে। তাহলে আমার কি হবে? বিনিয়োগ হিসাব ডেবিট হবে। তাহলে বিনিয়োগ হিসাব ডেবিট। কত টাকা বিনিয়োগ করলাম আমরা? 2 লাখ টাকা। আর তাহলে কিন্তু আমাদের নগদ টাকা কিন্তু চলে যাবে, কারণ আমরা এটা নগদ টাকা দিয়ে দিছি। নগদ একটা সম্পদ কমে গেলে কী হয়? ক্রেডিট হয়। কত টাকা? 2 লাখ টাকা। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো ভাইয়া। আচ্ছা শাকিল বলতেছে বিনিয়োগপত্র কোনো সমস্যা নেই, শুধু বিনিয়োগ লিখতে পারো, বিনিয়োগপত্র অথবা বিনিয়োগ হিসাব লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে কিন্তু আমাদের 11 তারিখ পর্যন্ত লেনদেন হয়েছে। এখন এই যে 11 তারিখ পর্যন্ত যদি তোমাদের কোনো সমস্যা থাকে ভাইয়া বলতে পারো, খালি নাম্বারটা বলো, আমি আবার বুঝিয়ে দিব। আমি কিন্তু ভাই বারবার তোমাদেরকে বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। এখানে লাইভ ক্লাস মানেই হচ্ছে তোমরা প্রশ্ন করলে আমি তোমাদেরকে উত্তর দিতে হবে। তোমরা যদি কোনো কিছু না বুঝো সেটা তোমরা বলবা, আমি উত্তর দেব, ঠিক আছে? আর এখানে আউট কোনো কথা না বলাই ভালো। তাহলে কি আমরা কিন্তু 1, 2, 4, 6, 7, 9, 11 আমরা কিন্তু এই তারিখগুলো লেনদেনগুলো করে ফেলছি। এখন দেখো এখানে আমি কেন ব্যাখ্যা দেই নাই, কারণ আমি যদি এখন ব্যাখ্যা দিই তাহলে আমাদের বোর্ড তো বুঝতে একটা লিমিটেড বোর্ড, তাহলে কিন্তু আমাদের অনেক জায়গা লেগে যাবে। তো সেক্ষেত্রে তুমি যদি সলিউশনের ব্যাখ্যাটা দেখো, সেই ব্যাখ্যাটা কিন্তু একেবারে কঠিন না। যেমন দেখো এখানে বলা আছে বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তোমার এটা ব্যাখ্যা কী হবে? যে ঋণপত্র শেয়ার ক্রয় করে বিনিয়োগ করা হলো, শেষ ব্যাখ্যা। এই যে উত্তোলন হিসাব ডেবিট, বিক্রি হিসাব কী হলো, এটা ব্যাখ্যা কী দিবা যে পণ্য বিক্রি করে মালিকের ব্যক্তিগত তহবিল মানে ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, শেষ। মানে লেনদেনে যা লেখা আছে এটা শর্ট করে একটু ব্যাখ্যা দিয়ে দিবা। আচ্ছা তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো, কারোই সমস্যা নেই। আমি বলেছি যে এতটুকু পর্যন্ত কারোর সমস্যা আছে কিনা। ওকে, তাহলে একের পরে আমাদের কত? 11 পর হচ্ছে 13 নম্বর। ভাই খুবই ঝামেলাপূর্ণ জার্নাল, সবাই ভালো করে লক্ষ্য করো। 13 তারিখ থেকে কিন্তু ভাই ঝামেলাপূর্ণ একটা জার্নাল। দেখো কি বলতেছে ব্যাট সহ পণ্য বিক্রয় 34,500 টাকা। ব্যাট সহ পণ্য বিক্রি করছে হচ্ছে 34,500 টাকা। আবার খতে বলতেছে ব্যাট সহ বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো 6,900 টাকা। ভাই ঝামেলা কিন্তু ভালো করে বুঝবা। ব্যাট সহ যদি পণ্য বিক্রি করি তাহলে খেয়াল করো, আমি পণ্য বিক্রি করলাম কত টাকার? 34,500 টাকা। ব্যাট সহ পণ্য বিক্রয়, এটা হচ্ছে 13 তারিখের ক। আমি 13 তারিখের ক করতেছি। ওকে, বলতেছি কি ব্যাট সহ পণ্য বিক্রয় 34,500 টাকা। তার মানে এটার মধ্যে ব্যাটও আছে, যা আমরা বিক্রি করছি 34,500 টাকা। এখন কত হলো? ব্যাট সহ বিক্রি করি বা না বিক্রি করি, 34,000 টাকা বিক্রি করছি, আমাদের প্রতিষ্ঠানে কিন্তু নগদ টাকা চলে আসছে না 34,500 টাকা। তাহলে আমাদের কি নগদান হিসাব ডেবিট, কারণ নগদ টাকা চলে আসছে মানে আমাদের নগদান একটা সম্পদ বাড়লে আমাদের কী হবে? ডেবিট হবে। তাহলে নগদান হিসাব ডেবিট কত টাকা? 34,500 টাকা।
আচ্ছা, তাহলে এখানে আমাদের 34,500 টাকা আমরা ডেবিট লিখলাম, ঠিক আছে। এখন কথা হলো দেখো, এই যে আমি এখানে ব্যাট নিব, আমি কি বলছিলাম 15% ব্যাট নিব। আমরা কিন্তু জানি বাংলাদেশের সরকারি ব্যাট কত পার্সেন্ট, সরকারি ব্যাট হচ্ছে 15%। সরকারি ব্যাট হচ্ছে 15%। এই যে দেখো, এই যে সরকারি ব্যাট 15%। এখন এই যে এখানে টাকাটা লেখা আছে 34,500 টাকা ব্যাট সহ বলছে, তার মানে এটার ভিতরে ব্যাট সহ আছে। তো আমি এখন জাবেদাটা দিচ্ছি তোমাদের আগে, দেখো তো ব্যাট, এখন আমি এখানে বিক্রয় ব্যাটও লিখতে পারবো, ব্যাট চলতি হিসাব লিখতে পারবো। আমি তোমাদের সুবিধার্থে বিক্রয় ব্যাটটা লিখি, ঠিক আছে। তাহলে এখানে আমি বিক্রয় ব্যাট লিখি, তাহলে বিক্রয় ব্যাট হচ্ছে ক্রেডিট। আর এখানে কিন্তু আমাদের বিক্রয় আছে, হ্যাঁ, তাহলে বিক্রয় হিসাব, ক্রেডিট। খেয়াল করো ভাই, এখানে আমি নগদ টাকা পাইলাম 34,500, বুঝলাম আমার নগদ নামে সম্পদ বাড়ছে, সেই জন্য নগদান হিসাব ডেবিট কত টাকা, 34,500 টাকা। এখন কত হচ্ছে বিক্রয় ব্যাট অথবা ব্যাট চলতি হিসাব দুইটাই দিতে পারো। তাহলে আমি দিলাম কি, তোমাদের যেহেতু ফার্স্ট ক্লাস 9 থেকে মাত্র এসএসসি থেকে আসছো, তো বিক্রয় ব্যাট দিলাম কি ক্রেডিট, আর বিক্রয় হিসাব দিলাম কি ক্রেডিট। কারণ দেখো, এখন আমি এখানে আমার আগে ব্যাটটা নির্ণয় করতে হবে, ব্যাটটা আমি নির্ণয় করে দিচ্ছি। দেখো এখানে যদি 34,500 টাকা হয়, দেখো এই যে এখানে আমরা বিক্রয় করলাম হচ্ছে, আচ্ছা ওইখানে বুঝাই তাহলে সুবিধা হবে। মনে করো এখানে আমি 34,500 টাকা আমি ব্যাট সহ বিক্রি করলাম। তো ব্যাট সহ মানে কি, 15% ব্যাট সহ, তার মানে বুঝতে হবে যে এখানে 100% হচ্ছে আমার টাকা, আর হচ্ছে 15% হচ্ছে কি ব্যাট। তাহলে এই যে অ্যামাউন্টটা দেওয়া আছে বা টাকার পরিমাণটা দেওয়া আছে, এটা কিন্তু 115% টাকা। তা এটা যদি 115% টাকা হয়, এই 34,500 যদি 115% টাকা হয়, তাহলে আমাকে ব্যাট বের করতে হবে, ব্যাট কত পার্সেন্ট, 15%। তাহলে এই যে 34,500 যে 115% টাকা হয়, তাহলে কিন্তু আমি 115 দিয়ে এটাকে ভাগ দিব, আর আমি কিন্তু যদি 15% তাহলে 15 দিয়ে আমি গুণ দিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো তাহলে আমার ব্যাটটা কিন্তু বের হয়ে যাবে। তাহলে দেখো 34,500 ভাগ হচ্ছে 115 ইন্টু হচ্ছে 15, তাহলে আমি এখানে দেখতেছি 4,500 টাকা ব্যালেন্স আসতেছে। আবার আমি বলতেছি, দেখো এখানে ব্যাট সহ যদি 34,500 টাকা হয়, ব্যাট 15%, তার মানে 15% সহ, তাহলে 15% সহ যদি হয়, তাহলে অবশ্যই এই টাকার ব্যালেন্সটা যে দেওয়া আছে এই ভ্যালুটা হচ্ছে 115% টাকা। তো সেখান থেকে যদি আমরা ব্যাট বের করতে হয়, 15% ব্যাট আমরা বের করি, তাহলে ওই টাকাটা কিন্তু আমাদের 115 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আমাদের 15 দিয়ে গুণ দিতে হবে। কারণ কেন 115 দিয়ে ভাগ দিব, কারণ টাকাটা তো 115 ভাগের টাকা। তাহলে আমাদের ব্যাট কত হচ্ছে 4,500 টাকা। এখন বিক্রয় ব্যাট কত আমাদের 4,500। এখন কত হচ্ছে বিক্রয় ব্যাটটা কেন ক্রেডিট হলো, কারণ ভাইয়া খেয়াল করো, আমি কিন্তু বলছি যে ব্যাটের টাকা কিন্তু ভাই আমি নিতে পারবো না, আমি ব্যবসায়ী কিন্তু ব্যাটের মালিক না, এই ব্যাটের টাকা আমাকে সরকারকে দিতে হবে। তার মানে বুঝতে হবে যে এই ব্যাটের টাকা আমার কাছে সরকারে পায়, তাহলে সেটা আমার জন্য দায় না, অবশ্যই দায়। তাহলে দায় বাড়লে কী হয়, ক্রেডিট হয়। তাহলে কী দায় বাড়লো, বিক্রয় ব্যাট নামে একটা দায় বাড়ছে, সেই জন্য বিক্রয় ব্যাট হিসাব ক্রেডিট কত 4,500 টাকা। এখন কত হলো, তাহলে ভাইয়া বিক্রয় কত, ব্যাট যদি হয় 34,500 মধ্যে ব্যাট যদি হয় 4,500, বিক্রয় হচ্ছে 30,000 টাকা। এই 30,000 টাকা হচ্ছে আমার ব্যবসার জন্য আয়, আর ব্যবসায়ের আয় বাড়লে কী হয়, ক্রেডিট হয়। তাহলে আমাদের 30,000 টাকা ক্রেডিট। দেখো ডেবিট ক্রেডিট কিন্তু মিলে গেছে। আশা করি বুঝতে পেরেছো, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, পণ্য দেওয়া থাকলে বাকিতে হবে নাকি না, আচ্ছা ভাই কোনো বাকি আর নগদ হচ্ছে, আমি বলে দিচ্ছি। যদি বাকি বা নগদ লেনদেন বুঝো, শোনো, বাকি যদি নাম, নিকট অথবা কোনো কোম্পানির নাম, কোনো ব্যক্তির নাম, কোনো কোম্পানির নাম বা কোনো ব্যক্তির কাছে বিক্রয় করা হয়েছে এরকম লেখা থাকে, যদি নগদ কথা বলা না থাকে, তাহলে এটা বাকিতে ধরবা। আর যদি মনে করো নর্মালি বলা থাকে পণ্য বিক্রয় করা এত টাকা কিছুই বলা নাই, নাম, নিকট, কোম্পানির নাম কিছুই বলা নাই, এটা অবশ্যই নগদ ধরতে হবে। কথা কি বুঝছো? আবার যদি নাম, নিকট, কোম্পানির নাম বলা থাকে, আবার সাথে নগদ লেখা থাকে, তাহলে ওইটা নগদের লেনদেন ধরতে হবে। তাহলে বাকিতে লেনদেন তুমি কীভাবে বুঝবা, যখন কোনো লেনদেনে কোনো ব্যক্তির নিকট, কোনো ব্যক্তির কাছে, কোনো কোম্পানির কাছে বিক্রি করা হলো, এখানে নগদ বলতে কোনো উল্লেখ নয়, সেটা হচ্ছে বাকিতে লেনদেন। আশা করি তাহলে আমার ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। শাকিল একটু ক্লিয়ার লিখে দাও, শাকিল যদি বুঝতে পারো একটু ক্লিয়ার লিখে দাও, আমরা ক্যালকুলেশনটা কিন্তু মুছে দিচ্ছি। বুঝতে পারছো? একটু ক্লিয়ার লিখে দাও শাকিল। ওকে, খেয়াল করো, সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই কিন্তু একটু ক্লিয়ার লিখে দাও, তাহলে আমাদের কিন্তু 13 নম্বরে ক কিন্তু শেষ। তো 13 নম্বরে ক যদি আমাদের শেষ হয়ে যায়,
হ্যাঁ, এখন আমরা করবো হচ্ছে 13 নম্বরের খ, বুঝতে পারতেছো? তো 13 নম্বরে কী করবো আমরা? খ করব। তো 13 নম্বর খ বলতেছে আমরা যে ব্যাট সহ বিক্রি করছিলাম পণ্য ফেরত আসছে 6,900 টাকা। তাহলে খেয়াল করো ব্যাট সহ আমাদের 13 নম্বরের খ। তো 13 খ, তো ব্যাট সহ যদি আমরা বিক্রি করি, বিক্রয় ফেরত আসছে, তা বিক্রয় করলে যদি আয় হয়, বিক্রয় ফেরত আসলে কি আয় কমে যায়, তাহলে আয় কমলে কী হয়? ডেবিট হয়। তাহলে বিক্রয় ফেরত হিসাব, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, কারণ বিক্রয় ফেরত কি আমার কমে গেছে, তাহলে সেজন্য বিক্রয় ফেরত হিসাব ডেবিট হবে। আর এখন খেয়াল করো এখানে আমাদের কি বলছে, তাহলে বিক্রয় ফেরত যদি ডেবিট হয়, আমি বিক্রয় করার সময় কিন্তু ব্যাট চলতি হিসাব, বিক্রয় ব্যাট কী হয়েছিল? ক্রেডিট হয়েছিল, তাহলে এখন কিন্তু বিক্রয় ব্যাট ডেবিট হবে। দেখো বিক্রয় ব্যাট, আমি কিন্তু বলতেছি যে বিক্রয় ব্যাট অথবা ব্যাট চলতি হিসাব লিখতে পারো, তাহলে বিক্রয় ব্যাট কী হবে? ডেবিট হবে, ঠিক আছে? আর আমি কিন্তু তার কাছে নগদে বিক্রি করছি নাকি বাকিতে বিক্রি করছি সেটা কিন্তু এখানে লেখা ছিল, কারণ 13 নম্বরের সাথে এটা দেওয়া আছে, তার মানে বুঝতে হবে যে আমি নগদে বিক্রি করছিলাম, তো বিক্রি ফেরত করলে আমি তাকে নগদ টাকাটা দিয়ে দিব, সেই জন্য নগদান হিসাব ক্রেডিট। দেখো ভাই এখানে নগদ কেন বললাম, কারণ দেখো 13তেই কিন্তু দেওয়া আছে 13 ক 13 খ, তার মানে বুঝতে হবে যে আমাদের এই যে বিক্রি করছে এটাই আমাদের ফেরত আসছে। তো আমরা নগদে যদি বিক্রি করি তাহলে নগদ টাকায় তো তাদেরকে দিয়ে দিতে হবে। এখন খেয়াল করো প্রথম জাবেদাটা বলি। প্রথম জাবেদাটা হচ্ছে আমি যদি বিক্রয় করি সেটা আমার জন্য আয়। এখন বিক্রয় যদি আমাকে ফেরত আসা পড়ে, বিক্রয় ফেরত আসা পড়ছে, দেখো তো আমার আয় হ্রাস পাইছে না। আমি যে এই লোকের কাছে কিছু টাকা লাভ করতে পারতাম, এই ফেরত দেওয়ার কারণে আমি কিন্তু আর সেই টাকাটা লাভ করতে পারবো না। তাহলে কি আমার আয় হ্রাস পাইছে না? আয় হ্রাস পাইছে কেন? বিক্রয় ফেরতের জন্য। তো আয় হ্রাস পাইলে কী হয়? ডেবিট হয়, বুঝতে পারতেছো? আচ্ছা জাবেদা বুঝালাম, টাকার পরিমাণ বলতেছি। এখন কত হলো, এই যে আমি তার কাছে যে সরকার যে আমার কাছে ব্যাটটা পাইবো, এই যে আমি যে বললাম এই বিক্রয় কারণে যে ব্যাটটা পাইবো, এখন কত হলো, আমার তো বিক্রয় হয় নাই, তো আমি যেহেতু বিক্রি করি নাই, এই ব্যাট তো আর আমি দিব না, ব্যাটকে দিব, ক্রেতা দিব। তো ক্রেতা এত পণ্য ফেরত দিয়ে গেছে, ক্রেতা এই যে পরিমাণ টাকা ফেরত দিয়েছে সে পরিমাণ টাকার ব্যাটকে সে দিবে আর দিবে না। তাহলে আমি কিন্তু বিক্রয়ের জন্য দায় দেখাইছি কত? 4500 টাকা আমি পাইবো, সরকার দেখাইছি, কিন্তু এখন বিক্রয় ফেরত হওয়ার কারণে আমার কিন্তু ব্যাটটা কমে যাবে, তাহলে দায়টা কিন্তু কমে যাবে। তো দায় কমলে কী হয়? ডেবিট হয়। যাবে দাদা, বুঝতেছো? আর আমি সেই জন্য আমার কাস্টমারকে আমি নগদ টাকা দিয়ে দিব, কারণ আমি নগদে বিক্রি করছিলাম, ফেরত দেওয়ার সময় তাকে নগদ টাকা দিয়ে দিতে হবে, সেই জন্য নগদান হিসাব ক্রেডিট। এখন আমি তোমাকে ক্যালকুলেশন করে বুঝাচ্ছি, ভালো করে দেখো। হ্যাঁ, এখন আমি ক্যালকুলেশন করে দিতেছি, তাহলে ভালো করে দেখো। এখানে বিক্রয় ফেরতের টাকা বলে দিচ্ছে 6,900 টাকা। তো 6,900 টাকা এখানে আমি কিন্তু 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ দিতে হবে, কারণ এখানে আমি কিন্তু 15% ব্যাটটাকে বের করতে হবে। তাহলে 6,900 ভাগ হচ্ছে 115 ইন্টু হচ্ছে কত? 15। তাহলে ব্যাট হচ্ছে 900 টাকা। তাহলে আমার 900 টাকা হচ্ছে ব্যাট। খেয়াল করো 900 টাকা যদি আমার ব্যাট হয়, তাহলে আমি নগদ তাকে কত দিতে হবে? তাকে ব্যাটের টাকা তো দিয়ে দিতে হবে। তাহলে এখান দেখো বিক্রয় ফেরত আমার কত, তাহলে আমার এই 915 টাকার ভিতরে বিক্রয় ছিল আমার কত? তাহলে 6,000 টাকা ছিল। কীভাবে বুঝলা? কারণ দেখো 6,900 মধ্যে যদি 900 টাকা ব্যাট হয় আর 6,000 টাকা আমার বিক্রয় ছিল, এখন এই 6,000 আর 900 টাকা সহ হয়তো আমার তাকে ফেরত দিতে হবে, তাহলে আমার নগদানটা কত কমে গেলো? 6,900 টাকা। আশা করি বুঝতে পেরেছো। সবাই ভালো করে দেখো, সবাই ভালো করে দেখো ক্যালকুলেশনটা। বিক্রয় ফেরত হিসাবে ডেবিট হবে। আচ্ছা শাকিল, তোমাকে একটা কথা বলি, সম্পূর্ণ টাকা ফেরত আসে না, এখানে অ্যামাউন্ট দেওয়া আছে, ফেরত আসছে 6,900 টাকা, বুঝছো? তুমি যে ক্যালকুলেশনটা করছো ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ যদি ফেরত আসে, এখানে 600 টাকা 6,900 টাকা ফেরত আসছে, তো সেই জন্য 6,900-র উপরে আমি ক্যালকুলেশন করে দিছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে ব্যাট সংক্রান্ত কিন্তু জাবেদাটা দেখো, আর ভাইয়া ব্যাট সংক্রান্ত জাবেদা আমি আরও করাবো, ইনশাল্লাহ সমস্যা হবে না। তোমরা সবাই ভালো করে অঙ্কটা নজর দাও। এই যে সাগর হোসেন 900 টাকা ব্যাট। সাগর বুঝতে পারতেছো সবাই? সাগর বুঝতে পারতেছো? আসমাউল হোসনা, বেশ, যারাই ক্লাস করবে অনেক উপকৃত হবে, কারণ আমি যত কষ্ট করে তোমাদেরকে বুঝাবো, বাকি 8-10টা স্যাররা এরকম তোমাকে নাও বোঝাতে পারে। তাহলে কিন্তু আমাদের 13 নম্বরটা শেষ হয়ে গেল। এখন 15 নম্বর বলতেছে, দেখো কি বলছে। আমাদের কতক্ষণ লাইভ হইলো? 43 মিনিট হয়ে গেছে অলরেডি। আচ্ছা দেখছো মাত্র কয়টা যাবে, কত সময় পার হয়ে গেছে। আচ্ছা 15 নম্বর বলতেছে, দেখো ব্যাংক হতে উত্তোলন। ভাই ব্যাংক হতে উত্তোলন বলতে এরকম কিন্তু বোঝায় না যেটা মালিকে নিয়ে গেছে। আমরা কিন্তু আমাদের ব্যবসার কার্যক্রমের জন্য আমরা কিন্তু ব্যাংক থেকে টাকা আনতে পারি। তো ব্যাংক হতে যদি আমরা টাকা আনছি, যেহেতু এটা ব্যক্তিগতভাবে আনি নাই, এখানে বলা নাই কিছুই, তো সেক্ষেত্রে আমাদের 15 নম্বর তারিখটা হবে কি, মনে করবো যে আমরা ব্যবসার জন্য টাকা আনছি। তো ব্যবসার জন্য যদি আমরা টাকা আনি তাহলে কী হবে, ব্যবসার জন্য যদি টাকা আনি তাহলে আমাদের ব্যবসার নগদ টাকা আসবে, তাহলে আমাদের নগদ সম্পদ বাড়বে, নগদান হিসাব ডেবিট। এগুলো 19 যাবে, তো বেশি বোঝাবো না,
নগদান হিসাব ডেবিট কত টাকা? 5,000 টাকা। তাহলে আমাদের কিন্তু ব্যাংকের টাকা কমে যাবে, সেই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হচ্ছে 5,000 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে ব্যক্তিগত প্রয়োজনে যদি উত্তোলন করতো তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট হইতো। ওকে, থ্যাংক ইউ সবাইকে বোঝার জন্য। সাগর তুমি কন্টিনিউ থাকো ভাই, আমি তোমার জন্য শুধু ক্লাস করবো, তুমি টেনশন করবে না। দেবকুমার স্যারের বইটা কিনে নাও, তুমি কোনো টেনশন করবে না, ঠিক আছে? তোমার ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি তোমার টার্গেট থাকে, আমি তোমাকে ওই উপযুক্ত করে ইনশাল্লাহ দিব। কথা কি বুঝতে পারতেছো? কারণ তোমাদের অ্যাডমিশন ক্লাস আমার কাছে কোনো বিষয় না করা। আচ্ছা, তারপরে দেখো 15 নম্বর পরে বলতেছে 18 নম্বর। 18 নম্বরটা আমি একটু বুঝিয়ে দিতেছি। 18 আর 19 নম্বরটা ভালো করে বুঝলে বাকিগুলো কিন্তু আমাদের সমস্যা হবে না। আর শাকিল, আমি জানি 24 নম্বরের জন্য বসে আছো, আমি অবশ্যই তোমাকে ব্যাখ্যা সব বুঝিয়ে দেব। মিস্টার এক্সের নিকট পাওনা 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,800 টাকা পাওয়া গেল। ভাই, আমি একজন লোকের কাছে, নাম নাই, এক্স বলা হয়েছে, আমি এই লোকের কাছে কত পাইতাম? 10,000 টাকা পাইতাম। পূর্ণ নিষ্পত্তিতে আমি 9,800 টাকা পাইছি। ভাই, পূর্ণ নিষ্পত্তি মানে কি? পূর্ণ নিষ্পত্তি মানে হচ্ছে, মনে করো আমি তার কাছে 10,000 টাকা পাই, আমি বলছি আপনি যদি 9,800 টাকা দিয়ে হিসাবটা শেষ করে দিতেন, 200 টাকা আমি মাফ করে আপনার হিসাবটা ডিসমিস বা ক্লোজ করে দিলাম। মানে পূর্ণ নিষ্পত্তি মানে পরিপূর্ণভাবে আমরা সাথে আমার লেনাদেনা শেষ করে দেব। তাহলে খেয়াল করো, আমি তার কাছে পাইতাম কত? 10,000 টাকা। তো আমি এখন তারে পূর্ণ নিষ্পত্তি দিয়া 9,800 টাকা পাইছি। তো 9,800 টাকা যদি পাই, আমি অবশ্যই নগদ টাকা পাইছি, তাহলে নগদান হিসাব ডেবিট, কারণ এটা হচ্ছে ডেবিট কত টাকা, আমি কত পাইলাম? 9,800 টাকা কিন্তু পাইছি, সে কিন্তু আমাকে 10,000 টাকা দিবে না। এখন এই যে তাকে আমি 2% ছাড় দিলাম, দেনাদারকে আমি ছাড় দিলাম, ভাই এটা কি আমার জন্য কি খরচ না? অবশ্যই এটা খরচ। তো দেনাদারকে যখন আমরা ছাড় দিই সেটাকে বলা হয় প্রদত্ত বাট্টা, ঠিক আছে? তখন এই প্রদত্ত বাট্টা খরচ বাড়ার কারণে, খরচ বাড়লে কী হয়? ডেবিট হয়। সেই জন্য প্রদত্ত বাট্টা ডেবিট। কত টাকা ছাড় দিছি? 200 টাকা। এখন কত হলো দেখো, সে আমাকে 9,800 টাকা দিয়ে দিছে এবং আমি তাকে 200 টাকা ছাড় দিয়ে দিছি আমার কাছে, আমি তার কাছে 10,000 টাকা পাইতাম। এখন কি আমি তার কাছে 1 টাকা দাবি করতে পারবো? পারবো না, কারণ সে আমাকে 9,800 টাকা দিয়ে দিছে আর আমি নিজস্বভাবে 200 টাকা ছাড় দিয়ে দিছি। তাহলে কি আমার 10,000 টাকা দেনাদার কমে গেল না? তো দেনাদার কি একটা সম্পদ? তো দেনাদার কমলে কী হবে? ক্রেডিট হবে। তাহলে দেনাদার হিসাব অথবা প্রাপ্য হিসাব, দেনাদার অথবা প্রাপ্য হিসাব একই কথা, কি? ক্রেডিট। কারণ সম্পদ কমলে কী হয়? ক্রেডিট। কত টাকার সম্পদ কমলো? 10,000 টাকা। আমি কিন্তু তার কাছে 10,000 টাকার মধ্যে আর 1 টাকাও পাবো না। সবাই ক্লিয়ার? আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। ওকে ভাই, যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাভ ব্রেক দিবা। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাভ ব্রেক দিবা, ঠিক আছে? ক্লাস ভালো লাগলে অবশ্যই লাভ ব্রেক দিবা। ওকে, তারপর হচ্ছে আমাদের 20 তারিখ। খেয়াল করো 20 তারিখ একটা কী বলছে? মিস্টার ওয়াই নিকট দেনা 5,000 পূর্ণ নিষ্পত্তিতে 4,800 টাকা প্রদান। সেম ভাই, এটা হচ্ছে আমি, আমার কাছে কোনো একটা ব্যক্তি টাকা পাবে, হ্যাঁ। ওকে, অবশ্যই ইনশাল্লাহ স্যার আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই দোয়া করবো সাগর। যাদের পাবলিক ইউনিভার্সিটিতে ইচ্ছা তাদের জন্য অবশ্যই দোয়া থাকবে এবং তাদের সার্ভিসটাও অনেক সুন্দর থাকবে, ভিন্ন থাকবে। তোমাদের জন্য অনেক পরিশ্রম করবো আমি ইনশাল্লাহ, কারণ আমার স্টুডেন্টরা ঢাকা ইউনিভার্সিটিতে, জগন্নাথ ইউনিভার্সিটিতে চান্স পায়, হ্যাঁ আলহামদুলিল্লাহ, এতে আমি অনেক খুশি। তো যখন আমার 50 জনের মধ্যে যখন 5 জন 10 জন চান্স পাবো, তখন বিশ্বাস করো আমি যে কতটা খুশি হবো এটা আমার কোনো সীমানাই থাকবে না। যখন আমার 50 জন স্টুডেন্টের মধ্যে 5 জন থেকে 7 জন বা 10 জন স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে এবং তাদের জন্য আমার যা করার দরকার আমার জীবনে আমি তাই করব। কথা কি বুঝছো? তাহলে খেয়াল করো এখানে কি বলছে। 20 তারিখ বলতেছে মিস্টার ওয়াই নিকট দেনা মানে কি? আমি তার কাছে দেনা, সে আমার কাছে 5,000 টাকা পাইবো। তো পুনঃ নিষ্পত্তিতে তাকে আমি কত? 4,800 টাকা দিলাম। তো মনে করো একটু আগে যে বললাম, আমার কাছে একটা লোকে 5,000 টাকা এখন পাইবো, তার আমি যদি দিয়ে দিই, সে 4,800 টাকা নিয়ে মানতে রাজি আছে আর 200 টাকা আমাকে দিতে হবে না। তো খেয়াল করো, আমি যদি তাকে টাকা দিয়ে দিই, তাহলে কিন্তু আমি যদি তাকে টাকা দিয়ে দিই, সে কিন্তু 5,000। তো 5,000কে যদি আমি টাকা দিয়ে দিই, আমার কিন্তু 5,000টা কমে যাবে। 5,000 কমে গেলে কি হবে? 5,000 হিসাব ক্রেডিট। টাকা লিখলাম না, তুমি বুঝো। এখন সে কিন্তু আমাকে ছাড় দিয়েছে, তো ছাড় দেওয়া আমার জন্য কি? এটা বাট্টা প্রাপ্তি। তো বাট্টা প্রাপ্তি হলে কি হয়? বাট্টা প্রাপ্তি কিন্তু একটা আয়, আমি ছাড় পাইলে আমার জন্য এটা আয় হবে। ধর 5,000 আমি ডেবিট ক্রেডিট লিখছি, সরি, খেয়াল করো একটু। আচ্ছা, আমি আবার ভালো করে বলতেছি। তো আমার জন্য দায়, 5,000কে টাকা দিলে আমার দায় কি? কমে যাবে। দায় কমলে কি হবে? ডেবিট হবে। আচ্ছা, তো দায় কমলে কী হবে? ডেবিট হবে। আর এখানে বাট্টা প্রাপ্তি আমি ছাড় পাইবো, এটা আমার জন্য আয় হবে। তো আয় কমলে কী হবে? ক্রেডিট হবে। আমি লিখলাম ক্রেডিট। তারপরে দেখো আমাকে কিন্তু তাকে নগদ টাকাটা দিতে হবে। তো নগদ টাকা দিলে আমার নগদান হিসেব কী হবে?
ক্রেডিট হবে, কারণ নগদ টাকা সম্পদ, সম্পদ কমলে কী হবে, ক্রেডিট হবে। খেয়াল করো, পাওনাদার সে আমার কাছে কত পাইতো, 5,000 টাকা পাইতো। তো 5,000 টাকা সে আমার কাছে আর পাবে না, সম্পূর্ণ দায়টা কমে যাবে, সেজন্য 5,000 হিসাব ডেবিট। আর বাট্টা প্রাপ্তি আমি কত টাকা বাট্টা পাইলাম, এখান থেকে লেখা আছে 4800 টাকা দিচ্ছি, তাহলে 200 টাকা বাট্টা পাইলাম, বাট্টা 200 টাকা হিসাব ক্রেডিট, কারণ এটা হচ্ছে আমার জন্য আয়। তাহলে আমি তাকে কত টাকা নগদ দিতে হবে, 4,800 টাকা। তাহলে জাবেদাটা কী দাঁড়ালো, দেনাদার পাওনাদার হিসাব ডেবিট 5,000 টাকা, বাট্টা প্রাপ্তি হিসাব ক্রেডিট 200 টাকা, নগদান হিসাব ক্রেডিট 4800 টাকা। আশা করি সবগুলো জাবেদা সবাই বুঝতে পেরেছো ইনশাল্লাহ। হ্যাঁ, তোমরা যতজনই আছো ওয়াচিং একটু ক্লিয়ার লিখে দাও। এই শাকিল তুমি যদি থাকো তাহলে কিন্তু আমি এখনই জানলাটা করাবো, বাকিগুলো দেখবো। আর বাকি কটা জাবেদা আছে আমি একটু বুঝিয়ে দিতেছি। আচ্ছা, তো বাকিগুলো হচ্ছে 22, 24, 25, 30। 22, 24, 25, 30 কথা কি বুঝছো? আচ্ছা, সবাই একটু ক্লিয়ার লিখে দাও ইনশাল্লাহ স্যার। হ্যাঁ, সবাই একটু ক্লিয়ার লিখে দাও, আমি বাকি জাবেদাগুলো ইনশাল্লাহ করে দিব। আমার মনে হয় এখানেই করে দিই, এখানে খেয়াল করো, বাকি জাবেদাগুলো আমি করে দিচ্ছি, এখানেই করে দিচ্ছি। সবাই একটু লক্ষ্য করো, বাকি জাবেদাগুলো আমি করে দিচ্ছি। এখন সবাই একটু ক্লিয়ার লিখে দাও, আমি বোর্ডটা একটু মুছি। এর মধ্যে যদি তোমাদের কোনো জাবেদার সমস্যা থাকে একটু বলতে পারো, আমি বোর্ডটা একটু মুছে দিচ্ছি। আচ্ছা, তোমাদের যদি জাবেদা একটু সমস্যা থাকে তাহলে বলো, আমি বোর্ডটা মুছে দিচ্ছি। আমাদের কিন্তু আজকে জার্নাল নাম্বার আর জার্নাল ক্লাস 2। আচ্ছা, যদি তোমাদের কারো সমস্যা থাকে জাবেদায় আমাকে বলতে পারো, আমি বোর্ডটা একটু মুছলাম। হ্যাঁ, সবাই একটু বলতে পারো যদি কারো সমস্যা থাকে। রাকিবুল ইসলাম, আচ্ছা সাগর একটু লিখে দাও। হ্যাঁ, অ্যাঞ্জেলা খান ক্লিয়ার। অ্যাঞ্জেলা খান দেখো, হ্যাঁ যতটুকু কষ্ট আমি করতেছি আমি জানি। হ্যাঁ, আমি কিন্তু আজকে সন্ধ্যায় 7:30 থেকে 8:30 বিবিএ লাইভ ক্লাস নিয়েছি, তারপর হচ্ছে আমি বাসায় গিয়ে একটা টিউশনি করে আসছি। আইসে আমি একটু সময় পাইনি, আইসে তোমাদের লাইভ ক্লাস করতেছি। যদি আমার পরিশ্রম যদি সৎ হয় এবং আমার পড়া যদি ভালো হয়, অবশ্যই একদিন আমার লাইভ ওয়াচিং অনেক স্টুডেন্টস থাকবে। কিন্তু তোমরা যদি এতে অবহেলা করো, এটা তোমাদেরই ক্ষতি হবে। কারণ এখানে আমার ক্ষতি বলতে কিছুই নেই, কারণ আমি অফলাইনে হিউজ পরিমাণে স্টুডেন্টস পড়াই। আলহামদুলিল্লাহ আমার অফলাইনে যে স্টুডেন্টস আছে, আমি তাদের যে পড়ায় আমার যে ইনকামটা আসে, আমার আলহামদুলিল্লাহ কোনো চিন্তা নেই, আল্লাহর রহমতে আমি ভালো আছি। কিন্তু আমি চাচ্ছি যে আমি সারা বাংলাদেশব্যাপী আমি তোমাদেরকে একটা ভার্চুয়াল টিচার হিসাবে একটা সুনাম অর্জন করার জন্য, সেই জন্য কিন্তু আমি আজকে এই লাইনটা নিয়েছি। তো তোমরা আমাকে অবশ্যই সহযোগিতা করবে, আমি কিন্তু তোমাদের জন্য সব কিছু করব। আচ্ছা, তাহলে ক্লিয়ার, খেয়াল করো। এখন 22 তারিখ বলতেছে কি, দেখো 22 তারিখ, এই চাবিদাগুলো কিন্তু খুবই কঠিন, খুব এগুলা কিন্তু অবশ্যই বুঝতে হবে। দেখো, বিনা লাভে নগদে পণ্য বিক্রি করা হয়েছে 10,000 টাকা। তো বিনা লাভে বিক্রি করি আর লাভে বিক্রি করি, আমি কিন্তু নগদ টাকা পাইছি। তাহলে এখানে কী হবে, নগদান হিসাব ডেবিট হবে। তো নগদান হিসাব ডেবিট কত টাকা, নগদান হিসাব ডেবিট হচ্ছে 10,000 টাকা। তাই নগদান হিসাব ডেবিট হচ্ছে 10,000 টাকা। এখন কথা হলো, আমি এখানে বিক্রয় লিখবো কেন? আমি কিন্তু এখানে বিক্রয় লিখতে পারবো না, কারণ বিনা লাভে যদি আমি বিক্রি করি সেটা কি কখনো বিক্রয় হয়? বিক্রয়ের শর্ত কি দেখো তো, বিক্রয়ের শর্তটা আমি দেখাই। বিক্রয়ের শর্ত কি দেখো, বিক্রয়ের শর্ত কি, ব্যয় প্লাস লাভ সমান সমান কি বিক্রয়। ঠিক আছে, যখন তুমি এই লাভ করতে পারবে না তখন সেটাকে তুমি বিক্রয় বলতে পারবে না। যখন তুমি কোনো জিনিসটা বিক্রয় করলা, ওইখানে তোমার লাভ নাই, তখন সেটাকে বিক্রয় বলতে পারবে না। কারণ বিক্রয় বলতে কোম্পানির আয়কে বোঝানো হয়, বিক্রয় বলতে প্রতিষ্ঠানের আয়কে বোঝানো হয়। তো বিক্রয় বলতে যদি প্রতিষ্ঠানের আয়কে বোঝানো হয়, এখানে আমার আয়ই নাই, তো সেটাকে আমি বিক্রয় বলতে পারবো না। তো তাহলে বুঝতে হবে কি, যে আমি ক্রয় যে করেছিলাম, ক্রয়টা হচ্ছে খরচ, এখন আমি এই দামে বিক্রি করে দিচ্ছি, তাহলে কি আমার খরচ কমে গেছে, কথা কি বুঝছো? তাহলে আমার খরচ, যদি ক্রয় কিনলে যদি খরচ হয়, আমি ক্রয় মূল্যে যদি পণ্য বিক্রি করি, বিনা লাভে তো ক্রয় মূল্যে বিক্রি করলাম, তাহলে আমি ধরে নিব প্রতিষ্ঠান হিসাবে যে আমার একটা খরচ হয়েছিল ক্রয় করতে, এখন এটা আমি মানুষের কাছে বিক্রি করে দিছি, এই ক্রয়টা ক্রয় নামে খরচটা আমার চলে গেছে। তো খরচ কমলে কি হয়, ক্রেডিট হয়। দেখছ ব্যাখ্যা? তাহলে ক্রয় হিসাব ক্রেডিট হবে কত টাকা, 10,000 টাকা। দেখো, তোমরা যদি এরকম ব্যাখ্যা পেয়ে থাকো তাহলে আমাকে একটু বলো যে না স্যার, আমরা এরকম ব্যাখ্যা আগেও জানি বা পেয়েছি, তাহলে আমার কিছু করার নেই। ওকে, তারপর হচ্ছে আমাদের 24 নম্বর। আশা করি সবাই বুঝতে পারতেছো। ওকে, আমি অনেক উপরে লিখে ফেলছি। আচ্ছা, সমস্যা নেই।
অনেক উপর লিখে ফেলছি, কোনো সমস্যা নেই। আমি বলে দিচ্ছি, নগদান হিসাব ডেবিট হবে 10,000 টাকা, ক্রয় হিসাব ক্রেডিট হচ্ছে 10,000। ব্যাখ্যাটা আমি দিয়ে দিলাম, এখানে দেখো, এটা দেখলে বুঝতে পারবো। ওকে, আচ্ছা, ওকে, দোয়া করবো ইনশাল্লাহ। দেখো তারপরে খেয়াল করো, তারপরে হচ্ছে কত নাম্বার, 24 নাম্বার বলতেছে মুনাফাবিহীন পণ্য বিক্রয়। সেম কথা ভাই, মুনাফাবিহীন পণ্য বিক্রয়। তাহলে এখানে কিন্তু মুনাফাবিহীন পণ্য বিক্রয় আর বিনা লাভে পণ্য বিক্রয় কিন্তু একই কথা, এক কথা না? শোনো, এখন কত এলো, মুনাফাবিহীন পণ্য বিক্রয় বিনা লাভে পণ্য বিক্রয় তো জাবেদা সেম হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু ভাই মনে রাখো, ওই যে দেখো 22 নাম্বার দেখো লেখছে বিনা লাভে নগদে পণ্য বিক্রয় বলছে। তো নগদে পণ্য বিক্রয় করছে দেখে কিন্তু আমি নগদান ডেবিট ক্রয় ক্রেডিট করে ফেলছি। আর বিনা লাভে পণ্য বিক্রয় মানে মুনাফাবিহীন পণ্য বিক্রয়, এই কথাটার মানে হইতেছে, বুঝতে হবে যে বিক্রয়ের মধ্যে আমরা যে পণ্য বিক্রি করি তার মধ্যে মুনাফাবিহীন পণ্য কিছু বিক্রয় আছে। তো আমরা বিক্রয়ের মধ্যে যদি মুনাফাবিহীন পণ্য বিক্রি করে ফেলি, এটা কি আমাদের ঠিক হয়েছে? আমরা বিক্রয় পরিমাণ বাড়ায় রাখছি না? তাহলে এটা কী করতে হবে, ঠিক করতে হলে আমাদের বিক্রয় পরিমাণ কমাইতে হবে। তো বিক্রয় আয়ের পরিমাণ কমালে কী হবে, ডেবিট হবে। সেই জন্য বিক্রয় হিসাব ডেবিট। এখন কত হচ্ছে, তো আমি বিক্রয় ডেবিট করলাম, তাহলে অবশ্যই আমার আরেকটা পক্ষ লাগবে। তো আমি যে পণ্য টাকাটা বিক্রি করছিলাম সেটা আমি বিক্রয় হিসাবে ধরে রাখছিলাম, কিন্তু ওইখানে আমি মুনাফা ছাড়া কিছু বিক্রয় ছিল যেটা আমি বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে রাখছি। তো এখন এটাকে আমি বিক্রয় থেকে কমাতে হবে, বিক্রয় কমলে কী হয়, ডেবিট হয়। তাহলে ক্রেডিট কী হবে, আমি কিন্তু বিক্রয়কে তখন ক্রেডিট করছিলাম, এখন বিক্রয় কমালাম, বিক্রয়কে ডেবিট করলাম। তাহলে আমি কাকে ক্রেডিট করার কথা ছিল, দেখো আগে যাতে কিন্তু ক্রেডিট করার কথা ছিল, কিন্তু আমি ক্রয় ক্রেডিট করি নাই। এখন আমাকে কী করতে হবে, ক্রয় হিসাবটা ক্রেডিট করে নিতে হবে। তাহলে ক্রয় হিসাব ক্রেডিট কত টাকা, দেখছো দুইটা কিন্তু একই লেখা, কিন্তু জাবেদা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কত টাকা, 15,000 টাকা। মুনাফাবিহীন পণ্য বিক্রয় মানে বুঝানিবা যে বিক্রয়ের মধ্যে আমাদের এটা অন্তর্ভুক্ত আছে, সেই জন্য এটাকে আমাদের বিক্রয় থেকে বের করতে হবে। তো বিক্রয় থেকে বের করলে বিক্রয় কমাইতে হবে, বিক্রয় কমালে কী হয়, ডেবিট হয়। আর এটা আমাদের সঠিক কী দেওয়ার কথা ছিল, ক্রয় হিসাব ক্রেডিট, সেই জন্য আমরা করেছি। কেন ক্রয় দেবো, কারণ আমরা জানি আমাদের যখন কোনো লাভ হবে না তখন ক্রয় হচ্ছে একটা খরচ বাড়লে আবার বিক্রয় করার কারণে আমি খরচটা কমিয়ে দিতে হবে। তারপরে দেখো 25 নাম্বার, কষ্ট হচ্ছে অনেক, তারপর আমি ক্লাসটা নিতেছি। আচ্ছা 25 নাম্বার দেখো, বিজ্ঞাপন খরচ প্রদান 8,000 টাকা, এর উপর ব্যাট পরিশোধ করা হলো 15%। আচ্ছা সেম, তাহলে বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট কত টাকা আর 15% ব্যাট ধরতে হবে। তাহলে এখানে বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট দিবা আর নগদান হিসাব ক্রেডিট দিবা। বিজ্ঞাপন খরচ ডেবিট আর নগদান ক্রেডিট। তুমি যদি বলো বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এখন এখানে তুমি বলতে পারো যে স্যার বিজ্ঞাপনের সাথে তো আমি ব্যাট দিছি, ব্যাটের জন্য আমি আলাদা জাবেদা কেন দেবো না? ভাই খরচের যখন তোমার খরচ হবে তুমি একসাথে দিতে পারবে, কোনো সমস্যা নেই, খরচ হিসাবে দিয়ে দিতে হবে। তাহলে দেখো এখানে কী লিখছে, 8,000 টাকা ছিল, 8,000 যার ব্যাট 15% বলছে, তার মানে এখানে 15% করতে হবে। তাহলে 8,000 আর যোগ হচ্ছে 1200, তাহলে কত টাকা হলো, 9,200 টাকা। তাহলে আমাদের এখানে কিন্তু 9,200 টাকা হচ্ছে ডেবিট, আর নগদান চলাচলে 9,200 টাকা, বুঝছো? এখন তুমি বলতে পারো যে স্যার এই যে বিজ্ঞাপন খরচে আমি কেন 9,200 টাকা আমি এখানে প্লাস করে দিলাম, কারণ 1200 টাকা তো আমার 9,200 যখন 8,000 টাকা যখন আমি বিজ্ঞাপন দিব, এটা 15% করলে আমার কিন্তু হইতেছে কত, 1200 টাকা। তো তুমি বলতে পারো যে ভাই সরি স্যার, যে বিজ্ঞাপন খরচ আমার হয়েছে, আমার কত হইলো 8,000 টাকা, তো আমার ব্যাট চলতে হয়েছে 1200 টাকা, তো আমি ব্যাট চলতে জন্য আলাদা জাবেদা কেন দিলাম না? খেয়াল করো, বিজ্ঞাপন কিন্তু তোমার প্রতিষ্ঠানের খরচ, তাহলে এই জন্য তুমি যে ব্যাট দিবা এটাও কিন্তু তোমার এই বিজ্ঞাপন সংক্রান্ত খরচ, তাই না? এটা কিন্তু তোমার দিতে হবে খরচটা, কারণ এটা তো তুমি পণ্য বিক্রি করে পাইতেছো না বা পণ্য ক্রয় করে না, এই খরচটাই তোমার প্রতিষ্ঠানের। তাহলে এটার সাথে যদি কোনো খরচ হয় এটা তো বিজ্ঞাপন খরচ হিসাবে যাবে, সেই জন্য ব্যাট সহ বিজ্ঞাপন খরচ হিসাব হয়ে গেছে কত, 9,200, আর নগদ টাকা চলে গেছে, সেই জন্য নগদ হিসাব ক্রেডিট 9,200 টাকা। আশা করি বুঝতে পেরেছো, না বোঝার কিছুই নাই। 24 তারিখটা আবার একটু রিপ্লে করুন, থ্যাংক ইউ, আবার একটু রিপ্লে করবো ইনশাল্লাহ। আমি 24 তারিখটা মার্ক করে রাখতেছি, 24 তারিখটা মার্ক করে রাখতেছি ইনশাল্লাহ। দেখো তারপর হচ্ছে আসবাবপত্র ব্যাট প্রদান হচ্ছে 1400 টাকা। দেখো তাহলে আমি 30 নাম্বারটা করে দিচ্ছি, এটা বুঝবো, এর আগে আমি এর ব্যাখ্যা দিয়েছিলাম। তো আমি আসবাবপত্র যদি কিনি একটা সম্পদ পালে ডেবিট হবে, তা আসবাবপত্র হিসাব ডেবিট কত টাকা কিনলাম, 30,000 টাকা। ও সরি, এখানে আমি আবার কী কিনলাম, ও এটা আমাদের নিজেদের জন্য কিনছি। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট 30,000 আর হচ্ছে 3,000 4,500, তাহলে 34,000
500। আর নগদান ক্রেডিট কি? নগদান হিসাব ক্রেডিট 34,500। খেয়াল করো, এই যে বিষয়টা খেয়াল করো, 30 নম্বরটা সাগর, 30 নম্বরটা লক্ষ্য করো ভালো করে। এখানে বলা হইতেছে যে আসবাবপত্র ক্রয় করা হলো 30,000 টাকা এবং ব্যাট প্রদান করলো 4,500 টাকা। বুঝো, আমি আসবাবপত্র কিন্তু ভাই আমি নিজে ব্যবহারের জন্য কিনছি, নিজে ব্যবহারের জন্য কিনছি না? তাহলে এই যে ব্যাটটা দিলাম, এই ব্যাটটা কি আমার ব্যবসায়ের খরচ না? অবশ্যই ব্যবসায়ের খরচ। এখন একটা কথা তোমরা জানো যে সম্পদের ক্রয় করতে গেলে আমার যত টাকা খরচ হবে, সম্পদ ক্রয় করতে গেলে আমার যত টাকা খরচ হবে সেটা কিন্তু আমাদের সম্পত্তির মূল্যকে বৃদ্ধি করবে। সেই জন্য আমি সম্পদ কিনলাম 30,000 আর আমার 4,000 টাকা ব্যাট খরচ হয়েছে, সেই জন্য আমার সম্পদের মূল্যকে বৃদ্ধি করে একসাথে আসবাবপত্র হিসাব দিবি 34,500 টাকা আর নগদান হিসাব ক্রেডিট কত? 34,500 টাকা। এখানে ব্যাট কেন আসলো না? কারণ এখানে ব্যাট কিন্তু আমার সম্পদ না, দায় না। কারণ এই ব্যাটটা কিন্তু আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য খরচ, আর সম্পদের জন্য যদি কোনো খরচ করা হয় সেটা সম্পদের মূল্যের সাথে কিন্তু প্লাস হয়ে যায়। সেই জন্য আসবাবপত্র হিসাব দিবি 30,000 প্লাস 4,500, 34,500 আর নগদ টাকা দিয়ে দিলাম আমি 34,500 টাকা। এখন 24 নম্বরে তোমাদের একটু সমস্যা আছে, দেখো আমি 24 নম্বরে একটু বুঝিয়ে দিতেছি, খেয়াল করো। 24 নম্বর বলতেছে মুনাফাবিহীন পণ্য বিক্রয়। মুনাফাবিহীন পণ্য বিক্রয় মানে হইতেছে তোমার বিক্রয়ের, মনে করো আমি এখানে 25,000 টাকা পণ্য বিক্রি করলাম, এই 25,000 টাকার পণ্যের মধ্যে আমার 5,000 টাকা মুনাফাবিহীন পণ্য বিক্রি আছে। খেয়াল করো, এটা হচ্ছে আমার 25,000 টাকা আমি পণ্য বিক্রি করলাম, কিন্তু এটার ভিতরে 5,000 টাকা পণ্য বিক্রয় আছে। এই জিনিসটাকে বলা হয় মুনাফাবিহীন পণ্য বিক্রয়। শুধুমাত্র যদি মুনাফাবিহীন পণ্য বিক্রয় লেখা থাকে তাহলে মনে করে নিবা যে আগে বিক্রয় করছিলাম ওইটার ভিতরে আমাদের যে বিক্রয় মানে মুনাফাবিহীন কিছু পণ্য বিক্রয় হয়েছে যেটা আমরা অন্তর্ভুক্ত করে রাখছি। তাহলে আমি যে বিক্রয় 25,000 টাকা দেখাইলাম, তো এখানে যদি 5,000 টাকা অন্তর্ভুক্ত থাকে তাহলে ভাই এটা কি আমার 5,000 টাকা আমি বিক্রয় দেখাইতে পারবো? কারণ বিক্রয় বলতে কি ব্যয় প্লাস লাভ হইতে হবে। আমি তো মুনাফাবিহীন বিক্রি করছি, তাহলে এটা আমি বিক্রয় যে দেখালাম আমি কি ভুল করছি? অবশ্যই ভুল করছি। তাহলে আমি 5,000 টাকা কি বিক্রয় থেকে বের করতে হবে? তাহলে বিক্রয় হচ্ছে একটা আয়, তো আয় থেকে যদি আমি আয় কমাই দিই আমাকে ডেবিট করতে হবে, সেই জন্য বিক্রয় হিসাব ডেবিট। কিন্তু আমি যখন মুনাফাবিহীন পণ্য বিক্রি করেছিলাম, দেখো 22 নাম্বার দেখলে বুঝতে পারবো, আমাকে কিন্তু ক্রয় হিসাব ক্রেডিট করার কথা ছিল। আমি কি ক্রয় হিসাব ক্রেডিট করছি? করিনি, আমি বিক্রয় হিসাব ক্রেডিট করছিলাম। এখন সেই জন্য আমাকে বিক্রয় ডেবিট করতে হবে আর আমাকে সঠিক জাবেদাটা ক্রয় হিসাবে ক্রেডিট করতে হবে। কথা কি বুঝছো? আশা করি বুঝতে পারছো। সেই জন্য বিক্রয় হিসাব ডেবিট 15,000 টাকা, ক্রয় হিসাব ক্রেডিট 15,000 টাকা। এটা হচ্ছে একদম একদম অরিজিনাল জেনুইন ব্যাখ্যা, ঠিক আছে? এর বাইরে যদি তোমরা কিছু জেনে থাকো বা বুঝে থাকো, যদি আমার সাথে না মিলে, 100% এই ব্যাখ্যাটা হচ্ছে তাদের বানানো। কথা কি বুঝতে পারছো? তো আজকের জন্য এতটুকুই। তো আমি হচ্ছে তোমাদের এই 2টা হোমওয়ার্ক দিয়ে দিব আজকে। হোমওয়ার্কটা দেখি কে কে করো ভাই। আমি কিন্তু তোমাদের হোমওয়ার্কের উপরেই তোমাদেরকে ডিপেন্ড করব যে তোমরা কে কী করো। আমি কিন্তু হোমওয়ার্কটা বেশি দিব না, আমি তোমাদের একটা জাবেদা হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে উদাহরণ 7। উদাহরণ 7 শুধু একটাই হোমওয়ার্ক দিব ভাইয়া। সবাই যদি একটু বুঝতে থাকো তাহলে ক্লিয়ার লিখে দাও, সবাই একটু বুঝে থাকলে সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আমি জানি না আমার ক্লাস কেমন হয়েছে, তবে আমি 1 ঘন্টা ধরে কষ্ট করতেছি, সেই কষ্টের ফলাফল যদি তোমরা দিতে চাও অবশ্যই এই উদাহরণ 7 নাম্বারটা হোমওয়ার্ক করবে। এবং হোমওয়ার্ক করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় আমাকে মেসেঞ্জার গ্রুপে জানাইবা, আমি অবশ্যই তোমাদেরকে ভয়েসে আমি তোমাদের সমাধান করে দেব। আর আশা করি আজকের জাবেদা আমি যেভাবে ব্যাখ্যা দিয়ে বুঝাইছি তোমাদের এরকম জাবেদা কিন্তু মানে কি ভুল হওয়ার কোনো কথাই না। সবাই একটু আল্লাহ হাফেজ লিখে দাও। হ্যাঁ, আল্লাহ হাফেজ লিখে দাও। আমি একটু সবাই একটু আল্লাহ হাফেজ লিখে দাও, সবাই একটু আল্লাহ হাফেজ লিখে দাও। তাহলে আমি তাহলে আমি কিন্তু 24 নম্বরের ব্যাখ্যা আবার দিয়ে দিচ্ছি, তুমি একটু লক্ষ্য করে দেখো। আমি যে জাবেদা দিচ্ছি সেটাই কিন্তু জাবেদা হবে। আচ্ছা, আমি যে জাবেদা দিচ্ছি সেটাই কিন্তু আমাদের জাবেদা হবে। 20 তারিখে কী বলছি ভাই? ও জীবন বিমা প্রিমিয়াম প্রদান, জীবন বিমা প্রিমিয়াম, ও আচ্ছা আচ্ছা, এটা তো আরেক জাবেদা। আচ্ছা, তাহলে কিন্তু আমি জাবেদা দিয়ে দিছি 24 নম্বরেরটা, তোমরা এটা করে নিও ইনশাল্লাহ। তাহলে আমাদের ক্লাসটা আর বাড়াবো না। হ্যাঁ, সবাই একটু আল্লাহ হাফেজ লিখে দাও, সবাই একটু আল্লাহ হাফেজ লিখে দাও, লাভ লিখে দাও। আলহামদুলিল্লাহ, আমি জানি, আশা করি যে তোমাদের ক্লাস ভালো লেগেছে। তোমরা সবাই ক্লাস করার জন্য চেষ্টা করো। আর হোমওয়ার্কটা দিছি, হোমওয়ার্কটা করে আমার গ্রুপে কিন্তু জমা করে দিও। সাগর হোসেন, আল্লাহ হাফেজ ভাইয়া। বিশ্বাস করো সাগর, তুমি থাকলেই আমি লাইভ করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আস্তে আস্তে হয়ে যাবে স্টুডেন্ট, কারণ পড়ার কোয়ালিটি যদি ভালো থাকে অবশ্যই ক্লাস হবে। ওকে, আমাদের 1 ঘন্টার মতো পার হয়ে গেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো।